সবাই আছি না আবার সবাই চলে গেছি আমার মতো কেউ? না, না আছে সবাই। সবাই এখনো যায় নাই। যাক বেঁচে আছি এখনো। সেলিব্রিটি কেউ হলে চলে যাইত কিন্তু এতক্ষণে। তাহলে তো বাসার ভাই চলে যাবে। ও হ্যাঁ। বাসার বাসা বলতে চাচ্ছিল কিন্তু বলে নাই। না, আমার মাইক্রোফোন মিউট করা ছিল। না, not at all, আমি শুনতেছি। ও আচ্ছা। হ্যালো এভরিওয়ান। দিস ইজ মহিদুল ফ্রম এডভাইভ। আমরা আজকে প্রথম লাইভ সেশনে আসলাম ফ্রম দ্য পেজ এডভাইভ। এডভাইভ কি সেটা নিয়ে আসলে অনেকের অনেকগুলো নতুন মতবাদ আছে বা এডভাইভ আসলে কি মোটো নিয়ে সার্ভ করে দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট টু পিপল। আসলে আমি যদি ক্লিয়ারলি আপনাদের অর্থাৎ আপনি যিনি বসে আছেন ক্যামেরার সামনে তাকে যদি খুবই ক্লিয়ারলি বুঝিয়ে দিই এডভাইভ কি। এডভাইভ হলো এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম যেটা দিয়ে আপনি আপনার নিজেকে একটু হলেও ভালো করতে পারবেন। অর্থাৎ আপনার ভালোর জন্য, একটু ভালোর জন্য আমরা যেভাবেই সম্ভব সেভাবেই ট্রাই করব আগামী দিনগুলোতে এগিয়ে যাওয়ার জন্য। আজকে আমরা যে উদ্দেশ্যটা নিয়ে লাইভে এসেছি সেটার মূল পার্ট ছিল হচ্ছে কিছু নতুন ইয়াং ট্যালেন্টস অ্যান্ড ইয়াং মাইন্ডস কে আনা যারা হয়তো আগামী ১০ বছর পরে আপনাকে গুগল করে সার্চ করতে হবে তারা কে এবং তারা কি করছেন। অর্থাৎ গুগল ছাড়া তাদেরকে পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে হয়তো এই ৫ থেকে ৬ জন লোককে। সো দ্যাট ইজ ভেরি ইম্পোর্টেন্টলি আমি আজকে ওনাদের সাথে হোস্ট হিসেবে আছি অ্যান্ড ট্রাই করব ওনাদের সবার থেকে সিক্রেটস গুলো বের করার। এই ছোট্ট লাইফে তারা কি, কি করেছেন এবং কিভাবে তারা নিজেদের জীবনটাকে আরো সুন্দর করেছেন। টু বি ভেরি অনেস্ট যদি কেউ আপনাদের মধ্যে অর্থাৎ ইফ ইউ আর ওয়ান হু ইজ শেয়ারিং দ্য ভিডিও এবং আপনি যদি শেয়ার করেন ভিডিওটা সাথে, সাথে আমার টিম মেম্বার আপনার ওখানে কমেন্ট সেকশনে গিয়ে দিয়ে আসবে একটি $100 বই এবং ওইটা হবে ই-বুক। So that's very important. Share the video and don't miss the chance of getting the book. So very importantly এখন আমরা লাইভটা শুরু করার ট্রাই করব। দেখি যদি কোনো টেকনিক্যাল ঝামেলা না থাকে। The first session for our live is চিনে রাখো আমাকে। কারণ হয়তো এই মানুষগুলোকে আপনি ভুলে যেতেই পারেন আর তাদেরকে যখন গুগলে সার্চ দিবেন তখন হয়তো পেয়েও যেতে পারেন। So চিনে রাখো আমাকে first session goes for Bashar who is the CEO of Uh, Green. Thank you so much for the introduction. Hello everyone watching this live. Assalamu alaikum. আমি আবুল বাশার রহমান. I'm currently final year at Rajaputra Model College, which many of you might know as RUMC. Uh, I think about me, Ami, I love to explore new things and I love to take part in different challenges that might include both in the business arena or science arena, anything related to tech, or I'm also open to different political conversations and conversations that might lead to development on and also on inclusiveness. I'm into inclusiveness, so that's about me. Apart from running Green with my team, I'm also the founder and chief executive officer of Field Project my friend and I initiated back in 2017 or end of 17 or 18. And with that project, we went to being the second and youngest Bangladeshi team to win the Oscar of ICT, which is often known as uh, Asian Pacific ICT Alliance Award. And I'm also the regional ambassador to Samsung Engineering of Bangladesh. So I used to overlook different eco generation projects of related to the CSR of Samsung Engineering. So yeah, that's I think that's pretty much about me, and I'm really looking forward to this conversation, which I believe will be fruitful and effective to all the students out there watching this live, who's eager to know more about college in Bangladesh. And yeah, I'm ও super excited. বাশার গ্রুপ অফ কোম্পানির সিইও এবং থাকবেন আমাদের সাথে কলেজ লাইফে অবস্থা সে সিইও হয়ে গেছেন টু গ্রুপ অফ কোম্পানিজ এবং সে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার ছাত্র। ও গড আমি তার সাথে কথা বলেই শান্তি পাচ্ছি। বাকিটা অডিয়েন্স কেমন লাগছে আমি জানি না। বাট এই মনুরে পাই আমি আসলেই খুশি হইছি। সত্যি কথা কইতে। চলুন এবার দেখে আসি
আদমজি কলেজের অনন্যা বনি কি বলে আমাদের জন্য চিনে রাখো আমাকে সেশনে। Hello everyone, Assalamu alaikum. Today I'm feeling super nervous to talk because after that Bashar dropped, I think I'm someone like even not to be compared with him, but I try to be someone who want the world to be as beautiful as he wants. I am in my final year in Adamji Cantonment College, and I will be attending Sweet Briar College with an intended double major biology and chemistry. So many people ask me why biology and chemistry. I have this ambition of um, going to an research field studies, and I think that biology and chemistry will be the subjects which will give me an opportunity to experience that research level studies. So before this pandemic, I was thinking how we can strive to create a research field studies that will gather studies about the future diseases like corona, which might create global pandemic. So my aim is to create a নেক্সট করোনা কোনো একটা ওষুধ তৈরি করে দিবে অনন্যা, যে বায়োলজি এবং কেমিস্ট্রি দুটো নিয়ে একসাথে পড়াশোনা করছে, হয়তো ফার্মেসি কাজ করে অনন্যা কিছু নিয়ে আসবে। চলুন এবার দেখি আসি রিদিতা কি বলে। শি ইজ কারেন্টলি ফ্রম Holy Cross College and she GS of Holy Cross College. Oh God! So it starts for Vidita. Yes. Vidita, we are not listening to you. আমরা আপনাকে অনেক বেশি শুনতে যাচ্ছি, আপনার মাইকটা মিউট, so we need to. Yes, we are there. Thank you so much. Hello everyone and আসসালামু আলাইকুম। আমি পড়াশোনা করেছি হোলি ক্রস স্কুল এবং হোলি ক্রস কলেজ থেকে। তো ছোটবেলা থেকে হচ্ছে আমার পড়াশোনার বাইরে যে সকল জিনিস আছে এগুলো করতে অনেক ভালো লাগতো। মানে হচ্ছে পড়াশোনা বাদে যে সকল কাজ করতে আমার ভালো লাগছে আমি বেসিক্যালি সেগুলোতে অনেক কিছু ফোকাস করেছি ছোটবেলা থেকে। যদিও অনন্যা এবং বাসার যেরকম বললো আই এম নট আ স্টার লাইক দেম, বাট আমি হচ্ছে চেষ্টা করেছি যে সকল কাজগুলো করলে আমার নিজের ভালো লাগছে এবং আমি যেগুলো থেকে কনফিডেন্স পাচ্ছি এই ধরনের কাজগুলোর সাথে অ্যাক্টিভলি ইনভলভ থাকার। যেমন আমি চেষ্টা করেছি বিভিন্ন অলিম্পিয়াডস, স্পোর্টস, সাইক্লিং, ডিবেটিং, পাবলিক স্পিকিং কিংবা অ্যাঙ্করিং এই জাতীয় কাজগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগতো। তো সেই ভালো লাগা থেকেই হচ্ছে আমি চেষ্টা করেছি এগুলোতে অংশগ্রহণ করার। তো তবে যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আমার যে সকল ভালো লাগার সাইড গুলো এবং আমার যেগুলো পড়াশোনার সাইড গুলো দুটোকে একসাথে ব্যালেন্স করাটা হচ্ছে একটা চ্যালেঞ্জ আমার কাছে সবসময় মনে হয়েছে। তো এটা কখনোই ইজি ছিল না। তো অনেক আপস এন্ড ডাউনস এসেছে, অনেক ফেইলিয়ার্স এসেছে। তো তারপরে আমি চেষ্টা করেছি যে কিভাবে দুটোকে ব্যালেন্স রাখা যায় এবং ওই ব্যালেন্সটা রেখে আমি চেষ্টা করছি যে পরবর্তীতে যেন আমি আমার ভালো লাগার সাইড গুলোকে ধরে রাখতে পারি এবং একাডেমিকেও যেন আমি এগিয়ে যেতে পারি। এটাই আমার আপাতত Okay, ভবিষ্যৎ viewers, পরিকল্পনা। we are there. ও ভালো লাগা and academics, passion versus profession এরকম টাইপের একটা সেকশন নিয়ে হয়তো আমরা চলে আসবো এইখানেই। That's a moment. So stay tuned with us. এরপরেই দেখবেন। এরপরে দেখি আমাদের মাঝে জাদিদ আছেন, যিনি ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ড রিলেশন ক্লাবের জিএস এবং ভেরি ইম্পর্টেন্টলি তার একটা ইউটিউব চ্যানেল আছে, যদিও সে সেটা শেয়ার করে না। হি ইজ ভেরি গুড এট সিঙ্গিং এন্ড উইথ হিজ আর্ট ওয়ার্কস। সো লেটস ইন্ট্রোডিউস জাদিদ। হ্যালো। Yes, we are listening, Zadeed. হ্যাঁ, হ্যালো, নাইস টু মিট ইউ অল। আমি শেখ জাদিদ, নটরডেম কলেজ থেকে। বর্তমানে নটরডেম ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং এন্ড রিলেশন ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছি। আজকের লাইভ সেশনটায় এসে আমার খুব ভালো লাগছে, কারণ আমি চাচ্ছিলাম অনেকদিন ধরে যে কিছু একটা এমন করা যাক যাতে সবার মধ্যে একটু ইতিবাচকতা ছড়ানো যায়। তাই থ্যাংক ইউ সবাইকে, আরো যারা গেস্ট আছেন তাদেরকেও, আর এডভাইজের সম্পূর্ণ টিমকে ধন্যবাদ। জাদিদের সম্পর্কে একটা কথা বলে রাখি, জাদিদ আমাদের এডভাইভের সিওও, দ্যাট ইজ চিফ অপারেটিং অফিসার, হু ইজ অলসো ওয়ার্কিং উইথ এডভাইভ, এবং তার বিশাল টিম আছে। সে অনেক ফ্রেন্ডলি একটা লোক। এরপরে চলে যাব গৌরব পলের কাছে। সে আমাদেরকে শোনাবে তার চেস বোর্ডে কিভাবে সে সবাইকে ট্যাকল করে এবং চেস বোর্ড দিয়ে কিভাবে তার ফুল সেশনটাকে ট্যাকল করে আমাদের মাঝে আজকে এখানে উপস্থিত।
সে হচ্ছে সেন্ট জোসেফ কলেজ থেকে। সে চেস বোর্ডে খেলতে খেলতে হয়তো আজকে চেস বোর্ডের মাস্টার হয়ে যাবে কোনো এক সময়। আপনারা খুঁজে পাবেন তাকে, গুগলে পাবেন, তাছাড়া নাও পেতে পারেন। এবং গৌরব পালের সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, সে সেন্ট জোসেফ কলেজ থেকে। তারপরে চলো গৌরব পাল শুনে আসি তোমাদের। গৌরব পাল, আমরা অবশ্যই আপনাকে শুনতে চাচ্ছি কিন্তু পাচ্ছি না, কারণ আপনার মাইকটা মনে হয় একটু করে মিউট করা। ও, গৌরব আবার মাথায় হাত দিয়ে দিয়েছে যদি আপনার মাইকটা মিউট করা থাকে। গৌরব, হ্যালো, আমি গৌরব পাল। আমি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এবছর ইন্টার দিতাম বাট দিতে পারলাম না, বিকজ আমি অলরেডি থার্ড ইয়ার। বিকজ অফ করোনা প্যান্ডেমিকের জন্য এবছর করোনা এইচএসসি এক্সাম পিছিয়ে গেল। সো আমি জোসেফ চেস ক্লাবে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত আছি। বেসিক্যালি আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, হ্যাঁ বাবা মা বলতো যে পড়াশোনা কর, ডাক্তার হো, বাট যখন আস্তে আস্তে বড় হই তখন একটা চিন্তা আসে আমার মানে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে একটু বেশি মাথা ব্যথা কেন জানি, যে আমার ওইটাই বেশি আমাকে এট্রাক্ট করে। সো আমার হায়ার স্টাডিজের জন্য যদি আমার এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা নিয়ে অ্যাব্রডে পড়াশোনা করার ইচ্ছা। তো ওকে, থ্যাংক ইউ গৌরব পাল। আপনি হয়ে যাবেন কোনো এক সময় ইঞ্জিনিয়ার, আর চেস বোর্ডের জন্য হয়তো আমরা কোনো না কোনো আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং মানুষ যিনি ভিএনসি থেকে পাশ করে ফেলেছেন, ঢাকা ইউনিভার্সিটিতে আছেন, নুজহাত মাসতুরা পালকি আপু, and she will be going for Arizona University, এবং ওনার ক্যারিয়ার and ওনার she has a book written from her। দেখি শুনে আসি ওনার গল্পটা কেমন ছিল, তার লাইফটা। চলুন শুনে আসি। Hello everyone, as he said, I'm Nujhat Mastura Palki and I passed HSC last year from Vikarnesa Known College, and I'm currently in Dhaka University Economics Department. And I don't want to make this long. I'm just really excited to be in this life with all these other amazing people, and I'm really looking forward to learn from all of them in this life. Hoping for an amazing life. থ্যাংক ইউ নুজহাত আপু। তো এরপর আমরা চলে যাব সেকেন্ড সেশনে। সেকেন্ড সেশনটা হচ্ছে আপনার লাইফে, আমার লাইফে আমি অনেকগুলা দুষ্টামি, শয়তানি, বান্নামি সব করেছি। আজকে এই যে হাতে নড়াচড়া সবকিছু আমার লাইফে করেছি কম বেশি, এবং এই দুষ্টামি এবং যত ধরনের আগের পাস্ট প্রেজেন্ট, আমি আগে কে ছিলাম, অর্থাৎ আমি আগে ছোটবেলায় কি করতাম এবং মাঝে কি করেছি, সামনে কি করব, অর্থাৎ ট্যাকেলিং দ্য টেন্সেস, এই টেন্সটাকে কিভাবে আমরা ট্যাকেল করছি সেই জিনিসটা নিয়ে আমরা একটু করে জেনে আসবো সবার থেকে। তো আমি আগে আমারটা একটু করে শেয়ার করে ফেলি, কারণ বুঝেন তো পোস্ট হলে একটু করে নিজে পার্টটাও নিতে হয়। তো ভেরি ইম্পর্টেন্টলি আমি ছোটবেলায় কেন জানি ক্লাস 6 এ রাজনীতি করা শুরু করি, এবং ক্লাস 6 এ রাজনীতি মানে অনেক খারাপ জিনিস। দ্যাটস আ ভেরি হার্ডার টপিক টু সে। এবং মজার বিষয় হচ্ছে রাজনীতি বলতে বুঝেন তো মানে লাঠি নিয়ে দৌড়াদৌড়ি। আর ক্লাস 6 এর পরপরই আস্তে আস্তে গণজাগরণ মঞ্চ আসে। সেই সময় মনে হলো যে না, দেশে যুদ্ধ অপরাধীদের জন্য কিছু মানে যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে কিছু বলা উচিত। সে সময় আস্তে আস্তে মিছিল দৌড়ানো শুরু করলাম। মিছিল থেকে দেখলাম না, মিছিল আমাকে তেমন কিছু দেয়নি। বাট হোয়াট আই হ্যাভ লার্ন ফ্রম দোজ পিপল, যে যাদের সাথে একটু একটু করে মিশা শুরু করেছি, যে আই আন্ডারস্ট্যান্ড টু মেক উইথ দ্য রুট পিপল, যা দেশে কি হচ্ছে। দেন আস্তে আস্তে ক্লাস 7 পর্যন্ত আমি কোনোদিন ক্লাসে ফার্স্ট বয় ছিলাম না, সারা জীবন লাস্ট বয় ছিলাম। অর্থাৎ যদি র্যাঙ্ক হতো তাহলে লাস্টের যে নামটা ছিল লাস্টের দিক থেকে আমার নামটা ফার্স্টে থাকতো। তো ভেরি ইম্পর্টেন্টলি 7 এ এসে আমার মনে হলো যে আচ্ছা, ক্যাডেট কলেজ নামক একটা কলেজ আছে, ওখানে একটু করে পরীক্ষা দেওয়া যায় নাকি। এবং ক্যাডেট কলেজ নামক কলেজে পরীক্ষা দিতে গিয়ে আমার থেকে মনে হলো যে না, আমি ক্যাডেট কলেজে টিকবো না, কারণ আমি তো লাস্ট বয়। তারপরে আস্তে আস্তে একটু একটু ডিবেট শুরু করি। এরপর আস্তে আস্তে সময়টা পার হতে থাকে। এরকম এক্সাইটিং রাজনীতি বা এরকম প্রেম রিলেটেড যদি কারো ঘটনা থাকে অবশ্যই শেয়ার করবেন ট্রুথ এন্ড ডেয়ার এর মতো আপনাদের সবার। এবং এটার থেকে আমরা অনেক বেশি কিছু শিখবো, কারণ আমরা যে আনসাকসেসফুল আমাদেরকে কি অনেক বেশি ক্ষতি করেছে লাইফে সেটা বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আমার রাজনীতি করা আমাকে একটুটাও ক্ষতি করেনি, আমাকে অনেক বেশি শিখিয়েছে যে সমাজটা কি এবং সমাজের মানুষটা কি। কিন্তু সেটা খারাপ ছিল আমি জানি, কারণ দ্যাট ওয়াজ নট দ্য রাইট এজ টু ডু থিংস।
তারপরে আস্তে আস্তে মনে হলো যে দেশে এডুকেশন নিয়ে কিছু একটা করা উচিত। And very importantly, education নিয়ে করতে গিয়ে I should respect one person who is Rita Josephine Rosario, who has been working with the whole team of Advive, and she has been the moderator of NDIURC. আমরা ফার্স্ট বাংলাদেশে NDIURC এডুকেশন ফেয়ার নামাই। সো আমার ট্যাকলিং দ্য টেন্সের শেষ, এখন শুনে আসবো নুজহাত পালকি আপুরটা। চলেন নুজহাত পালকি আপু, আপনার টেন্স তো অনেক বড় হওয়ার কথা, কারণ আপনি আমাদের থেকে 1 বছরের সিনিয়র। বলে দিবেন 1 বছরে কি বেশি করেছেন? লাইক পাস্টে কি করছি সেটা তো জানতে চাচ্ছেন, রাইট? হ্যাঁ, পাস্ট টু প্রেজেন্ট সবকিছু, ট্যাকলিং দ্য টেন্সেস এবং ফিউচারে কি করবেন। Okay, so our past, like আমি আপনার মতো রাজনীতি করি না। It was like very নিরামিষ past. আমি স্কুলে গেছি, স্কুল থেকে আসছি, কলেজে গেছি, কলেজ থেকে আসছি। I was a very like introverted kind of girl, and I still am. So I just did some extracurricular activities, and I বেশিরভাগ সময় পড়াশোনা করে কেটে গেছে। So yeah, that's my past. And present তো এখন আমি বরং আগের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ, অনেক জায়গায় কাজ করার চেষ্টা করি বিভিন্ন অর্গানাইজেশনে and stuff. And I'm hoping যে ফিউচারে আমি আমার এই এখন যেরকম অনেক কাজ করছি, ফিউচারে এরকম কাজ করে যাব আর কি, যে সবাইকে নিয়ে আর কি। That's what it is. গৌরব পল, শিখিয়ে দিবেন আমাদের কিভাবে আপনি আপনার চেস বোর্ডটাকে আগে পরে এবং বর্তমানে এবং পিছে কি করেছেন, এবং এই চেস বোর্ডটাকে কিভাবে আপনি ট্যাকেল করেন। আচ্ছা, আপনি যেভাবে বলছেন আমি চেস বোর্ডে এত ভালো প্লেয়ারও না। বাই দ্য ওয়ে, পাস্ট, হ্যাঁ আপনার মতো আমার রাজনীতি করার কোনো শখও ছিল না, আর বাসা থেকে এলাও করবে না। সো রাজনীতি আমার জীবন আসলে মিস ছিল। স্কুলে যেতাম আসতাম, কলেজ যেতাম আসতাম, বাট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে আমি নিজেকে যথেষ্ট পরিমাণে ইনভলভ রাখতে চেষ্টা করেছি, লাইক ফটোগ্রাফি, স্পেশালি ড্রয়িং, পেইন্টিং, ফটোগ্রাফি, পাশাপাশি তবলা, গিটার এসব শেখা ট্রাই করেছি। সো নিজেকে এসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে পড়াশোনার পাশাপাশি যাতে ব্যালেন্স থাকে সবকিছু, সেটা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার ট্রাই করেছি। তো চলে আসবো বাশারের কাছে। বাশারের হিস্ট্রিটা হয়তো অনেক বড় হবে, কিন্তু বাশার আমাদেরকে একটু করে বলবেন, বেশি বলবেন না কিন্তু, আমরা কিন্তু ভয় পাই আপনাকে। না, not বাশার। really. Actually, মানে I think আজকে যারা লাইভে আছে, all of the guests are have done notable things in their life. That's why আপনারা probably invite করেছেন. So personally, I don't think I have done something massive, or I didn't do anything like significant in my life yet. So আমি যদি পাস্টের ব্যাপারে বলি তাহলে I haven't been the most কি বলবো glorified person. I haven't been the person who has achieved a lot of things, but I tried to learn a lot. So আমি যেটা করেছি পাস্টে সেটা হলো I try to take instances as an example and instigate those knowledge in myself in a way যেখানে আমি প্রত্যেকটা এক্সপিরিয়েন্স থেকে একটা কিছু শিখতে পারি। And I have been very privileged enough to get to experience a lot of things, get to be in a lot of conferences and programs and seminars and get to know a lot of people. So ওই privilegeর standpoint থেকে I have been very lucky, and that's that. And আমার future probably plan holo to do something that involves development and to do something for the underprivileged community and underserved community. May that be in policy reforms, or may that be in like social enterprises, or anything that's associated with that. Probably something in between. ওকে, থ্যাঙ্কস বাশার। আপনি হয়তো কোনো এক সময় হয়ে যাবেন একজন সোশ্যাল ওয়ার্কার হু উইল চেঞ্জ দ্য সোসাইটি, হু উইল চেঞ্জ দ্য সিস্টেম। চলে আসবো রিদিতার কাছে। রিদিতা হয়তো আমাদেরকে অনেক বেশি বক্তব্য দিবেন, কারণ বুঝেন তো বিতর্কের লোক, আমিও বেশি কথা বলি, কারণ হচ্ছে একটু একটু করে বিতর্ক করতাম কোনো এক সময়, তাই এখন এই যে হোস্টিং এসে আরো বেশি কথা শুরু হয়ে গেছে। তো রিদিতা শুরু করবেন আপনার পার্টটা। না, আমি আসলে মনে করি যে যারা বিতর্ক করে কিংবা যাদের কথা বলতে ভালো লাগে, প্রথম শর্ত হচ্ছে শুনতে শিখতে হবে। খেয়াল করে যদি আমরা সবকিছু শুনতে পারি তখন আপনার জন্য পরের কাজটা অনেক বেশি ইজি হয়ে যাবে। সো আই ট্রাই টু কিপ দিস শর্ট। তো আমি হচ্ছে আমার পুরো স্কুল লাইফে আমার ইন্টারেস্ট অনেকবার শিফট হয়েছে। দেখা গেল কখনো ম্যাথ অলিম্পিয়াডস করছি, কখনো সায়েন্স অলিম্পিয়াডস করছি, কখনো ভাষা প্রতিযোগ করছি। সো ইন্টারেস্ট শিফট হওয়ার জিনিসটাতে আমাকে অনেকেই বলতো যে হচ্ছে সবকিছু করে লাভ কি, তুমি যে কোনো একটা দিকে ফোকাস করো।
তো এই জিনিসটা আমিও সবসময় ভেবেছি যে হ্যাঁ আমি আসলে সবকিছু করে আমার লাভটা কি, আমি তার চেয়ে যে কোনো একটা দিকে ফোকাস করি। তো এরকম ভাবনা চিন্তা থেকে আমি অনেকবার চেষ্টা করেছি যে কোন জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সেদিকে আমি আরো বেশি করে সময় দিই এরকম করার। কিন্তু এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয়েছে যে না, আমার কোনো একটা কিছু করতে ভালো লাগছে, আই মাইট নট বি দ্য বেস্ট এট দ্যাট, স্টিল আমার কাছে মনে হচ্ছে যে সেটা করাটা আমার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল। তো এরকম এরকম জায়গা থেকে হচ্ছে আমার ডিবেট করা শুরু। কারণ আমার হচ্ছে কথা বলতে অনেক ভালো লাগতো ছোটবেলা থেকে। আর হচ্ছে আমার সেই সকল কাজ ভালো লাগতো যেগুলোতে আসলে অনেক মানুষ ইনভলভ থাকে। বলতে পারেন আমি এক্সট্রোভার্ট। সো সেখান থেকে হচ্ছে আমি ডিবেট করা শুরু করেছি, এবং ডিবেট করে যখন দেখলাম যে ভালো লাগছে এবং দু একটা সাকসেস পাচ্ছি, তখন আসলে আরো বেশি ইন্টারেস্টটা বাড়লো এদিকে। তো তারপর থেকে হচ্ছে আমি ডিবেটটা কখনো ছাড়িনি, কারণ ডিবেট মানে আমার করতে ভালো লাগতো এই কারণে। তো সেই ভালো লাগা থেকে ডিবেট করে গেলাম। আর এদিকে হচ্ছে পড়াশোনার কথা যদি বলি, তাহলে হচ্ছে স্কুল পর্যন্ত আমি স্কুল কলেজ দুই জায়গায় চেষ্টা করেছি যে পড়াশোনাকে একটা প্রায়োরিটির জায়গায় রাখার, যে আমার যেগুলো ভালো লাগছে সেগুলো করার পাশাপাশি আমি যেন পড়াশোনাটাকে ছেড়ে না দিই। তো এভাবে করে আমি মেনটেন করার চেষ্টা করেছি। তো আমি একটা সময় পর্যন্ত আমি কনফিউজ ছিলাম যে আমার হায়ার স্টাডিজ এর জন্য ঠিক কোন দিকে যাওয়া উচিত। কারণ দেখা যাচ্ছে যে আমি হচ্ছে ডিবেটও করছি, সেখানে হচ্ছে আমি দেখা যাচ্ছে বাইরের সব জিনিসপত্র নিয়ে পড়ছি, আবার আমি ম্যাথ অলিম্পিয়াডস করছি, এদিকে আবার বাসায় বসে মাঝে মাঝে ম্যাথ অলিম্পিয়াডস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। তো কোন দিকে অ্যাকচুয়ালি আমার স্পেশালাইজেশন দরকার, এই জিনিসটা মানে ডিসিশন নিতে নিতে আমার বেশ দেরি হয়ে গেছে আমি মনে করি। তবুও আমি মনে করি যে বেটার লেট দ্যান নেভার। সো যেটা উল্লেখ করলেই না, আমি যখন হোলি ক্রস কলেজে আমি পড়া শুরু করি, তখন হচ্ছে আমি আগে আমি বায়োলজি জিনিসটা অনেক ভয় পেতাম। ভয় পেতাম বলতে হচ্ছে মুখস্থ করতে হয় এরকম একটা চিন্তা ছিল আমার মধ্যে। তো হোলি ক্রস কলেজে ক্লাস শুরু করার পরে যাদের নাম মেনশন না করলেই না, উমা মিস, তিথি মিস, রাখি মিস, শুভ্রা মিস, এনাদের কারণে আসলে আমার বায়োলজির প্রতি একটা আগ্রহ তৈরি হয়। এবং তখন থেকে হচ্ছে আমি বুঝতে পারি যে না, আমার এই সাবজেক্টটা আসলে অন্যগুলো থেকে অনেক বেশি ভালো লাগছে। সো আই এম গ্রেটফুল যে একটা পারফেক্ট টাইমে এসে আমি হচ্ছে বুঝতে পেরেছি যে কোন সাবজেক্টটা আমার ভালো লাগে, এবং ভবিষ্যতে আমি সেই সাবজেক্টে আরো পড়াশোনা করতে চাই, এরকম একটা বিষয় আমার মাথায় আসে। তো সেখান থেকে হচ্ছে আমার আপাতত টার্গেট হচ্ছে মেডিকেল লাইনে পড়াশোনা করার, এবং সেভাবেই আপাতত প্রিপারেশন নিচ্ছি। এখন বাকিটা দেখা যাক কিভাবে কতদূর Oh, যেতে we পারি। have a doctor here, future doctor, যে কোনো এক সময় হয়তো আপনাদেরকে একটু করে সাহায্য দিবে। আ- এন্ড মনে রাখবেন, অডিয়েন্সেস অবশ্যই তার কাছে গেলে বলে রাখবেন আমার কোনো ফি নেওয়া যাবে না, কারণ আমি আপনার ভিডিও দেখেছি। কিপ আ স্ক্রিনশট, এন্ড উনি যখন নেক্সটে যখন যাবেন মাস্ট ওনার স্ক্রিনশটটা নিয়ে গিয়ে দেখাবেন, দেখেন আপনি ভিডিও দেখেছি, আমার থেকে কোনো ফি নেওয়া যাবে না। তো Sure. নাও গোস ফর, হ্যাঁ রিদিতা শিওর তো কোনো ফি নিবেন না কারো থেকে? রিদিতা যদি ডাক্তার হয় আজকের এই Sure. স্ক্রিনশট যদি দেখায় তাহলে রিদিতা কোনো ফি নিবে না, প্রমিস। আসলে আমার হচ্ছে মানে ডক্টর হব এটার থেকে আমার যেটা সবার আগে মাথায় এসেছিল সেটা হচ্ছে যে আমার এই বায়োলজি রিলেটেড জিনিসপত্র অনেক ভালো লাগছে। তো দেখা গেছে আমি ইউটিউবে ভিডিও দেখা শুরু করেছি এগুলো রিলেটেড জিনিস নিয়ে। তো ওখান থেকে আর কি আমার রিসার্চের দিকে ইন্টারেস্ট আরো বেশি। ওই আল্লাহ, দেন রিদিতা উইল বি গোইং ফর রিসার্চেস। আচ্ছা, তাহলে ডাক্তার পেলাম না এখনো। চলেন জাদিদকে একটু দেখে আসি, জাদিদের স্বপ্ন কি এবং জাদিদ আগে কি করেছে, পরে কি করবেন। তো আমি আগে বলতে গেলে আমি তেমন একটা কিছু করিনি। আমি একটা ইন্ট্রোভার্ট ছিলাম, এখনো আছি। আগে খুব কম মানুষের সাথে কথা বলতাম, পরিচিত ছিল খুব অল্প মানুষ, কথা বলতে ভয় পেতাম। এখনো আমি একটু নার্ভাস হয়ে যাই, বাট আগের চেয়ে অনেক কনফিডেন্স বেড়েছে। আমার গত 2 বছরের জার্নি হিসেবে আমি বলবো যে নটরডেমে আসা আমার জন্য অনেক বড় একটা ট্রানজিশন হিসেবে দাঁড়িয়েছে। কারণ প্রথমত আমি বলবো যে আমি সম্পূর্ণ একটা নতুন পরিবেশে আসছি। আমি ফরিদপুর জেলা স্কুল থেকে আমার এসএসসি কমপ্লিট করেছি। তখন এখানে নতুন পরিবেশ, দেখি অনেক ক্লাবস আছে, কোনটা জয়েন করলে ভালো হয়। আমার আর্ট পছন্দ, আর্ট ক্লাব জয়েন করতে পারি, কালচারাল ক্লাব জয়েন করতে পারি। আমার গান গাওয়ার অভ্যাস আছে, শিল্পকলা একাডেমিতে স্টুডেন্ট ছিলাম কিছুদিন। তারপর আমি ভাবলাম যে আমার যে উইকনেস আছে সেটা নিয়ে কিছু করা যাক। কথা বলতে পারি না, তাহলে এনডিআই ইউনিভার্সিটি জয়েন করি। কিভাবে কিভাবে হয়ে গেল, এখন আমি হ্যাঁ, আগের চেয়ে কথা ভালো মতো বলতে পারি, এটাই আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হিসেবে বলা যায়। আর আমি অনেক নতুন মানুষের সাথে পরিচিত হতে পেরেছি, মানুষের কথা অবজার্ভ করতে পছন্দ করি বেশি। বর্তমানে আমি এইচএসসির পড়াশোনা করার চেষ্টা করি, বাট মানসিকভাবে ওইভাবে প্রস্তুতি নিতে পারছি না। তাই আমি চেষ্টা করি গান গাই, গান রেকর্ড করে আপলোড করি। তারপর স্কেচ করি কিছু, আমার কাছে এখনো আছে একটা রিসেন্টলি করা।
আমি এরকম স্পিড ড্রয়িংস করার ট্রাই করি। তারপর আহ একটা এসএসসির পর আমি একটা গল্প লেখা শুরু করেছিলাম। সেটা কলেজের ব্যস্ততার কারণে সম্ভব হয়ে ওঠেনি। আমি চেষ্টা করছি এবার সেই গল্পটা কমপ্লিট করার। যদি আমার মন মতো হয় তাহলে আমি চেষ্টা করব সেটা বই হিসেবে প্রকাশ করার। তো এইটাই উনি আমার আবার হচ্ছে লেখক ছিলেন, বর্তমান, right? ভবিষ্যৎ হিসেবে হ্যাঁ, আমি জাহিদ লেখালেখি হয়তো করি। লেখক হিসেবে আসবেন, আপনার অটোগ্রাফটা আগের থেকে দিয়ে যাবেন। এন্ড জাহিদ এটা কিন্তু প্রমিস করতে হবে, যদি স্ক্রিনশট দেখায় তাহলে আপনি বইয়ের টাকা নিবেন না। সেটা হয়তো খুব দ্রুতই হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ওকে, জাহিদ আর প্রমিস, যদি ভবিষ্যৎ কখনো বই ভবিষ্যতের জন্য পরিকল্পনা করেছিলাম অনেক কিছু। কিন্তু এখন আপাতত আমার মনে হয় যে বেঁচে থাকি, পরেরটা পরে দেখা যাবে। সুস্থ থাকি আগে। জাদিদ খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছে যে বেঁচে থাকার আনন্দ, এবং বেঁচে থাকাটা এখন অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ বেঁচে থাকতে হবে না, আপনি কি আসলে অডিয়েন্সেস আমাদের 8-5 এর একটা সেন্টেন্স আছে, হোয়াট উই কেয়ার, যে উই কেয়ার অ্যাবাউট ইউ। আমরা সবসময় বিশ্বাস করি যে আপনি ভালো থাকবেন, আপনার জন্যই আমাদের সৃষ্টি এবং আপনাকে নিয়েই আমাদের এগিয়ে চলা। এবং অডিয়েন্সেস একটা জিনিস বলে রাখি, আমরা একটু পরে একটা সেশনে যাব ভালো লাগে না কেন। তার আগে শুনে আসবো অনন্যা বণিকের একটু করে ট্যাকেলিং দ্য টেন্সেস। অনন্যা বণিক, আমি এখন বলতে গেলে আমার মাথায় কত কিছু আসছে বলার জন্য, বাট আমি ভেবে পারছি না যে আমি কোথা থেকে শুরু করব। যদি পাস্টের কথা আমি বলতে চাই, আমি ক্লাসরুমে এক কোনায় থাকতাম এমন না, কিন্তু আমি যে কথা বলার সাহসটা সেটাও পেতাম না। আমার এখনো মনে আছে ক্লাস 9-এ থাকতে আমরা এক্সটেম্পর স্পিচ কম্পিটিশনে গিয়েছিলাম। তো আমাকে বলেছিল, আমার আমার প্রম্পট ছিল গ্লোবালাইজেশন। আমি যখন স্টেজে গেলাম আমি একটা ওয়ার্ডও বলতে পারলাম না। তখন থেকে আমার মনে সেটা শুরু হলো যে সবাই যদি বলতে পারে, সবাই যদি কথা বলতে পারে, আমি কেন কথা বলতে পারবো না? যদি কথা না বলাটা আমার উইকনেস হয়, তাহলে আমি সেটাকে আমার স্ট্রেংথ বানাবো। এন্ড এভাবে আমি আস্তে আস্তে করে এগোতে থাকলাম। কলেজে আমি আসলাম, আমি হচ্ছে ইন্ডিয়ান ক্লাব জয়েন করলাম, ল্যাঙ্গুয়েজ ক্লাব জয়েন করলাম। আমি সবসময় মনে করি যে দেয়ার ইজ স্ট্রেংথ ইন ডাইভার্সিটি। সো আমি আমার কাজগুলোকে ডাইভার্স করতে চাইলাম। আমি নাচ করি, আমি গান করি, আমি মাঝে মাঝে লেখালেখিও করি। তো এগুলো করে আমার মনে একটা মেন্টাল যে পিস সেটা আসে। কারণ এই প্যান্ডেমিকে আমি বুঝতে পারছি যে কেন ডাইভার্সিটি ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি না নেক্সট আমাদের কবে দেখা হবে, মে উই মিট এগেইন, বাট আমি যেটা মনে করি যে আমাদের মানসিকভাবে সুস্থ থাকাটা খুবই ইম্পর্টেন্ট। পড়াশোনা অবশ্যই করবে, কিন্তু তার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কে ইম্পর্টেন্স দেওয়া খুবই জরুরি। না হলে হয়তো বা তুমি হচ্ছে একদিন বড় কোথাও ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, কিন্তু এভাবে যখন ঘরে প্যান্ডেমিকের কারণে আটকে থাকতে হবে, তখন দম ঘুটে আসবে। তখন মনে হবে যে আহা, আমি যদি এসব করতাম তাহলে আমি আমার মনকে একটা হচ্ছে বিজি রাখতে পারতাম, আমি নিজেকে হচ্ছে স্টেবিলাইজ রাখতে পারতাম। এখন তো একটা ঘরে বসে ভাবতে হবে যে হ্যাঁ এই সময় কে কি করেছিলাম, সেই মেমোরিজ গুলো হন্ট করবে। কিন্তু ওই মেমোরিজ গুলোকে প্রিজার্ভ রাখার জন্যই তোমাকে বিভিন্ন ডাইভার্সিটিকে অ্যাকসেপ্ট করতে হবে, ওই ডাইভার্সিটিকে নিজের মেমোরিজ হিসেবে রাখতে হবে এই টাইমটাকে ফাইট করার জন্য। সো ভেরি ইম্পর্টেন্টলি অনন্যা বণিকের যে সাজেশন সেটা হচ্ছে আপনাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে, আপনার মনকে অনেক প্রশান্ত রাখতে হবে, এন্ড দ্যাটস হাউ শি ট্যাকল দ্য পজিশনস। সো ভেরি ইম্পর্টেন্টলি আমরা এখন চলে যেতে পারি একটা ভালো লাগে না কেন এমন একটা সেশনে। আসলে এই কোভিড টাইমটাতে সোশ্যাল আইসোলেশন আসলে আমাদের ভালো লাগার কথা না। কারণ আমরা এমন একটা সময় পার করছি যে হয়তো এটা আমাদের জন্য অনেক ভালো হচ্ছে, আবার হয়তো এটা আমাদের জন্য খারাপ। কেন ভালো হচ্ছে সেটা আগে এক্সপ্লেইন করি। টু বি ভেরি অনেস্ট, এখন অনেকগুলো জব লে আউট হচ্ছে, বাট রিমেম্বার জবের অনেক বেশি পজিশন তৈরি হয়ে গেছে বিকজ অফ দিস কোভিড সিচুয়েশন। কারণ আমরা আজকে অনলাইন আসার একমাত্র কারণও কিন্তু এই কোভিড আইসোলেশন। সো ভেরি ইম্পর্টেন্টলি কোভিড আইসোলেশন আমাদেরকে হয়তো দিস ওয়াজ আ ক্রেজ ফর আস, বাট টু বি ভেরি অনেস্ট বাংলাদেশে প্রচুর মানুষ অসুস্থ হচ্ছে কোভিড নিয়ে, প্রচুর রোগী আক্রান্ত হচ্ছে। উই আর ভেরি ফিলিং, অনেক খারাপ লাগছে এই জিনিসগুলো দেখতে, হয়তো আমাদের পাশের আত্মীয়টা খারাপ লাগছে। কিন্তু এখানে একটা জিনিস আমি খুবই ভেরি ইম্পর্টেন্টলি অ্যাড করবো,
যে পাশের বাসার ভাবি, which I need to add here very importantly, যদি কোনো পাশের বাসার ভাবি দেখে থাকেন, আর রিমেম্বার আমরা সবাই এইচএসসি পরীক্ষার্থী এবং আমাদেরকে যখন আগে জিজ্ঞেস করবেন যে পাশের বাসার ভাবি, আপনি যখন এসে আমাদেরকে জিজ্ঞেস করবেন বাবা তোমার পরীক্ষার কি অবস্থা হয়েছে, ভেরি ইম্পর্টেন্টলি একটু মনে রাখবেন আমাদেরও এখন মেন্টাল পিস অবস্থা নেই। আমরা এখন পড়তে বসলে আমাদেরও মাথা ঝিনঝিন করে যে আসলেই কি পড়বো, কিভাবে আগাবো। কারণ আপনার পাশের বাসার লোকটা হয়তো তার বাবা করোনায় আক্রান্ত, সে হয়তো এবার এইচএসসি পরীক্ষার্থী। তাকে যখন আপনি গিয়ে এই প্রশ্নটা করেন যে আপনার এইচএসসি তে কি করবা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি অ্যাজ আ বয় অ্যাজ আ গার্ল কখনো পাশের বাসার কুটনা ভাবি হওয়ার ট্রাই করবেন না। ভেরি ইম্পর্টেন্টলি ইউ হ্যাভ টু বি সামওয়ান হু ইজ শেয়ারিং পজিটিভিটি, হু ইজ চেঞ্জিং দিস ওয়ার্ল্ড উইথ আ নিউ ভিশন। সো লেটস গো টু ভালো লাগে না কেন সেশন, এবং ভালো লাগে না কেন এটা আসলেই অনেক যারাই বসে আছেন অডিয়েন্স আপনারও ভালো লাগবে না এই ভালো লাগে না কেন এটার জন্য আমাদের শুরু করা। চলেন শুনে আসি বাসার থেকে ওনার কেন ভালো লাগে না, কারণ উনি একটু হলো বসে আছেন। আচ্ছা, I'm sorry, আমার probably internet connection একটু সমস্যা, তাই একটু আস্তে আস্তে কথাগুলো আসছিল। So I think COVID situation পুরাটা is like it's obviously a curse for all of us, কারণ none of us expect this to be a blessing in any way whatsoever, কারণ আমরা honestly আজকে যারা লাইভে আছি এবং যারা লাইভ দেখছে, we are very privileged to be at our home, লাইক আমাদের অ্যাকোমোডেশন আছে, আমাদের ফুড আছে, ফুড সিকিউরিটি আছে, আমাদের হেলথ সিকিউরিটি আছে টু আ সার্টেন এক্সটেন্ট, even though there are certain মানে uncertainties of our situation, but তারপরে we are very privileged than the majority of Bangladesh and or the majority of the world. So that's that. There's a lot of things that has been bothering me for the COVID situation, particularly on how আমাদের privileged class যারা আছে, like privileged communities, that includes multi-billion-dollar industries or companies like Amazon or Microsoft. Jara, they have the opportunity to do more. They have the opportunity to help these people. But personally, for me, I don't think they're doing enough, or they have other avenues to do it. Do it in a way যেখানে more people এর live impact আনবে. I know Bill and Melinda Gates Foundation is donating a certain amount of money in the research, but I think even though আমাদের যদি ভ্যাকসিন বেরো হয়, তারপরেও we have to go through a very certain phase যেখানে we will have much uncertainty for these underprivileged communities. So that's a thing which has been concerning me a lot, to find out solutions or to this one challenge যেখানে we can be very inclusive in terms of giving away probably food, stimulus support, অথবা any sort of like health support to more people in a way যেখানে আমাদের মানে underprivileged communities গুলাও covered হবে. So that's that. I think maybe world leaders ra বা people এখন আমরা we are witnessing a live protest at USA and all over the world. So that has been bothering me for quite some time now. এছাড়া general sense এ যদি বলি, we have been very intolerant, we have been very impatient in terms of listening to others. We have been very I think we should be more empathetic in terms of being understanding of others feelings and emotions, and in general we should be more empathetic. So these are things which has been really bothering me because of the COVID situation. I understand, Bashar. I understand, Bashar. The situation that is prevailing in this world is somewhat a very harder position we are in. And we tend to think that we are privileged kids and we have a lot of things at home. যারা দেখছেন, you have access to internet, but very importantly, আমি একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি মানুষকে বলি যে you don't মানে you have to believe in yourself and you have to understand what people is thinking. That means if you want to rule the world, you have to love it from your heart. আপনি কখনোই ভাবেননি যে কমলাপুরের একজন সেক্স ওয়ার্কার, আই মাস্ট খুবই ইনক্লুডেন্টলি বোঝানো উচিত, কমলাপুরের একজন সেক্স ওয়ার্কার হাউ শি ইজ লিডিং হার লাইফ নাও। আমরা কখনো ভাবিনি
যে একটা মানুষ যার যার হয়তো রিক্সা চালানোই যার জীবনে একমাত্র অবলম্বন ছিল, সে কিভাবে এগিয়ে যাচ্ছে। আমরা কখনোই ভাবি না যে একজন শিক্ষিত মানুষ যে মানে খুবই ভালো অনার্স মাস্টার্স ডিগ্রি পাস করেছে, তার যখন জবটা লে আউট হয়, তাদের কি লাইফ যাচ্ছে। এবং আমরা কখনো এটাও ভাবিনি যে আমরা যারা মাস্টার হইতে চাই, অর্থাৎ মাস্টারি করব ভাব একটা স্বপ্ন থাকে। আমাদের এখানে অনেকেরই মাস্টারি হওয়ার ইচ্ছা আছে। বাট এটা কোনদিনই আমাদের মাথায় আসেনি যে একজন স্কুল টিচার যার বেতন ৳৩,৫০০ যে কোচিং করে তার জীবন চালায়, এখন তার কোচিং অফ, সেই সময়টা তার কেমন যাচ্ছে। অর্থাৎ এই সার্টেন পজিশন গুলো আমাদের আসলেই জানা দরকার এবং সেগুলো নিয়ে চলে আসবে জাদিদ, হয়তো আমাদেরকে একটু হলেও বলবে যে ভালো লাগে না কেন তার। জাদিদ, আমরা শুনতে চাচ্ছি আপনার কেন ভালো লাগে না? আচ্ছা, তো আমি ভালো লাগে না বিষয়টা একটা ছোট অংশের কথাই বলবো। আমাদের এইচএসসি পরীক্ষার্থীদের বর্তমানে যা হচ্ছে আসলে, বর্তমানে আমাদের মানসিক অবস্থা কারোরই পড়াশোনা আগের মতো স্পিডে বা আগের মতো ভালোভাবে করার অবস্থা নেই। কিন্তু আমাদের নিজেদের বাবা মা অনেক সময় দেখা যাচ্ছে যে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বারবার বলছে, বাবা পড় পড় আরেকটু পড়, তো তোকে দেখে তো আমার তো টেনশন হচ্ছে। এরকম অনেকেই বলার চেষ্টা করছে, তাও আমরা বুঝতে পারতেছি না যে কিভাবে আমাদের কাজগুলি করব। তো আমি পার্সোনালি একটা কথা সাজেস্ট করব যে যদি পড়ার মন না বসে তাহলে জোর করে পড়াশোনা করার চেষ্টা না করা। যখন কিছু করে মন ভালো হোক, তাহলে তারপর পড়ার চেষ্টা করলে যদি ভালো হয়। আর বর্তমানে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সবার একটু খেয়াল রাখা উচিত নিজেদের। আমরা নিজেদের ক্ষেত্রে সেলফ লাভ যে বিষয়টা, সেলফ লাভটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন। নিজেকে যদি ভালোবাসতে পারি তাহলে নিজের উন্নতির জন্য, নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য এখন যে কাজগুলি করার দরকার সেগুলি করলেই হয়তো ভালো হবে। আর বর্তমানে ডিপ্রেশন জিনিসটা অনেক বেশি ছড়িয়ে গিয়েছে। তাই নিজেকে যদি আমরা নিজের উন্নতির কথা ভাবি তাহলে আমার মনে হয় সেলফ কেয়ারটা সবচেয়ে ভালো। হ্যাঁ, সেলফ কেয়ার হুইচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক টু ডিসকাস। যে সেলফ কেয়ার মানে আপনি কিভাবে আপনার কেয়ার নিবেন সেটা আপনাকেই জানতে হবে। কোন ডাক্তার আপনাকে বলে দিতে পারবে না। মানে আপনার লাইফ থেকে বেশি ইম্পর্টেন্ট কিছুই না। অর্থাৎ আপনি নিজেকে ভালো রাখতে হবে আগামীর দিনটাকে ভালো করার জন্য। চলে যাব অনন্যা বণিকের কাছে। তিনি কিভাবে নিজেকে ভালো রাখেন এই সময়টাতে এবং কিভাবে সামনের দিনগুলো আরো ভালো করবেন। অনন্যা বণিক। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে অনন্যা। আমরা আপনার জন্য অধীর অপেক্ষায়। ফার্স্টে যখন ধর ভাল লাগে না এটা শুনলাম তখন আমার একটা কথা মনে পড়ে গেল। কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ডের বাবা করোনাতে ইনফেক্টেড হয়, আর তার সাথে সাথে তার ভাইয়াও ইনফেক্টেড হয়। তো আমি খালি টেনশন করতাম আর খোঁজ নিতাম, জিজ্ঞেস করতাম, দোস্ত তোর বাবা ঠিক আছে তো, তোর ভাই ঠিক আছে তো? So can you imagine the trauma when they got to know that they are infected with corona? Can you imagine the nights they spent before they were being tested? And এই অবস্থাতে যদি একটা টিচার ফোন দিয়ে জিজ্ঞেস করে, বাবা পড়াশোনা করছো তো, তখন ওই স্টুডেন্টের কি রিপ্লাই হওয়া উচিত? হ্যাঁ স্যার আমি পড়ছি, কিন্তু আমার বাবা তো করোনায় আক্রান্ত। এই অবস্থায় আপনি আমাকে কি বলতে চান যে না আমি পড়ছি না, আমার বাবার জন্য আমি চিন্তা করছি? আপনি আমার কাছ থেকে কি উত্তর নিতে চান? তখন আমি ভাবতাম যে থ্যাংক গড আই এম সো প্রিভিলেজড, আমার বাবাকে সেই ফেজ দিয়ে যেতে হয় নাই। থ্যাংক গড আমার ভাই এখানে নেই, আমার ভাইকে আক্রান্ত হতে হয় নাই। থ্যাংক গড সে বাংলাদেশে নেই। থ্যাংক গড উই আর আ প্রিভিলেজড family, we are a privileged community. And যেটা বাশার বললো, the riots including the anti-racism, I want to include some points. Not all white people are tolerant of degenerative destructive behavior. তুমি if you are South Asian and if you like boast of being someone who has not gone through the situation, all the trauma, remember that you are a racist even when you post that Black Lives Matter.
তুমি যখন বলতেছো হ্যাঁ আমি জানি মেন্টাল হেলথ অনেক ইম্পর্টেন্ট, কিন্তু তুমি একটা গ্রুপ চ্যাটে একটা মানুষকে, তোমার ফ্রেন্ডকে বুলি করতেছো তার কালার নিয়ে, ইভেন ফাইজলামি করে বলতেছো এই কাইল্লা বেটা, এই মোটা পাতলু, তখনও তুমি একটা রেসিস্ট অ্যান্ড ইউ আর নট অ্যাওয়্যার অফ দি টার্ম ইকুয়ালিটি। তুমি যখন তোমার মেয়ে ফ্রেন্ডকে বলতেছো হ্যাঁ দোস্ত উই আর দেয়ার ফর ইউ, জেন্ডার ইকুয়ালিটি শুড বি প্রিজার্ভ, কিন্তু তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলতেছো তুমি 11টার মধ্যে ঘুমায় যাবা, তুমি এই ড্রেস পরতে পারবা না, তুমি এই জায়গায় যেতে পারবা না, ইউ আর নট ডুইং এনিথিং, ইউ আর অ্যাডিং সামথিং উই আর এগেইনস্ট অফ। সো আমি এই বিষয় নিয়ে সচেতনতা ক্রিয়েট করতে চাই। দিস ইজ হোয়াট উই শুড বি অ্যাওয়্যার অফ, and that's why I mean raising consciousness is not important only. We have to start a conversation, and that has to be started from today. Yes, that is more important. Current sharing positivity is very much important in this present world. When you don't share positivity, you are not positive from your heart. কারণ আপনাকে পজিটিভিটি আপনাকে হয়তো সামনের দিকগুলো মানে সামনের দিনগুলো ঠেলে দিবে। দেখুন, যদি আপনি পজিটিভ না থাকেন, প্রত্যেকজন অডিয়েন্স, আপনি একটু পজিটিভিটি হয়তো আপনার লাইফটাকে অনেক বেশি চেঞ্জ করে দিবে। চলুন শুনে আসি একজন বিতার্কিকের কাছ থেকে তার কাছে কেমন পজিটিভিটির মানেটা কেমন এবং তিনি কিভাবে এই ভালো লাগে না দিনগুলো কাটাচ্ছেন। আসলে আমি মনে করি যে আমরা হচ্ছে একটা আনসার্টিন টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি এখন, যেটা আসলে সব মানুষকেই কোনো না কোনো ভাবে হন্ট করছে। আজকে হয়তো আমার জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আমার এইচএসসি পরীক্ষাটা আটকে গেল, আমি সবচেয়ে বেশি কষ্টে আছি, কিংবা যারা এবার এসএসসি দিল তাদের মনে হচ্ছে যে কলেজ অ্যাডমিশন টেস্ট আটকে গেল, এটা নিয়ে তারা অনেক কষ্টে আছে, কিংবা যে ব্যবসা করছে তার কাছে মনে হচ্ছে যে পরবর্তীতে কি হবে, যে সেই বিষয়টা নিয়ে কষ্টে আছে। অর্থাৎ আমরা সবাই যার যার জায়গা থেকে যে আনসার্টিন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমার একটা সাজেশন হবে সবার কাছে যে আমরা হচ্ছে আনসার্টেনটিটা যেন আমাদেরকে অনেক বেশি প্রভাবিত না করতে পারে, আমরা যেন সেদিকে একটু খেয়াল করি। কারণ ইফ উই লুক এট দ্য ব্রাইট সাইড, আমরা হচ্ছে এমন একটা সময় যে পার করছি, আমরা নিজেদেরকে মানে নিজের ইম্প্যাথিটা গড়ে ওঠার জন্য আমরা নিজেদেরকে সময় দিতে পারি, যে আমরা হচ্ছে আশেপাশে কি হচ্ছে, আশেপাশের মানুষগুলো কিভাবে দিন কাটাচ্ছে, এই জিনিসগুলো নিয়ে যখন একটা মানুষ ভাবে, তখন আসলে সেই মানুষটা আশেপাশের মানুষের লাইফকে অনেক বেশি রিলেট করতে পারে। তো এই রিলেট করার সুযোগটা যদিও সবসময় আসে না আমাদের, তো এরকম একটা সময় যখন আমাদের এসেছে, তখন আমাদের এই নেক্সট পড়াশোনাটা কি হবে, কলেজ অ্যাডমিশন কিভাবে হবে, এগুলো নিয়ে আসলে চিন্তা করাটা কতটুকু মানে আমাদের জন্য কতটুকু সত্যি হবে, এই জিনিসটা থেকে আমরা আমাদের ওই চিন্তাটা বাদ দিয়ে আমাদের হচ্ছে এমন কিছু চিন্তা করা উচিত যে চিন্তাগুলো আমরা হচ্ছে অন্য নর্মাল টাইমে করতে পারি না। কিংবা যে অনগোয়িং প্রোটেস্টের কথা অনন্যা এবং বাসার বললো, সেখান থেকে আমরা আসলে কিছু লেসন নিতে পারি যে আমরা না অনেক সময় এই যে আমাদের যে বয়সটা, এই বয়সে আমরা জেনে না জেনে অনেক মানে বুলিং এর পার্ট হয়ে যায়। আমরা হয়তো রিয়ালাইজও করি না যে আমরা নিজেই একটা বুলি, এই জিনিসটা আমরা অনেক সময় রিয়ালাইজ করি না। তো এই জিনিসগুলো রিয়ালাইজ করার মতো সুযোগগুলো যখন আসে, আমার মনে হয় সেই সুযোগগুলো ক্যাপচার করা উচিত। আজকে যদি আমার কোনো ভুল থেকে থাকে, আমি কোনো একটা জিনিস থেকে শিখলাম, যেমন আজকে যে এখন যে প্রোটেস্টটা চলছে, এখান থেকে যদি আমি কখনো রিয়ালাইজ করতে পারি যে হ্যাঁ আমি কখনো বুলিং করেছি, তখন আমার নিজেকে রেকটিফিকেশনের সুযোগটা দেওয়া উচিত। যেহেতু আমরা এখন সবাই বাসায় বসে আছি, আমরা মোটামুটি একটা ফ্রি টাইম কাটাচ্ছি, এই রেকটিফিকেশন গুলো আমাদের উচিত এদিকে ফোকাস করা, কারণ আমরা না জেনে কখনো এই ধরনের কাজের সাথে না জড়িয়ে যাই। তো এই জায়গা থেকে আমি বলবো যে যাদের মাত্র একবার এসএসসি পরীক্ষা হলো, তোমাদের রেজাল্ট দিয়েছে, তোমরা হচ্ছে আনলাইক আদার ব্যাচেস, তোমাদের জন্য এটা একটা স্যাড টাইম, কারণ হচ্ছে আমরা সবাই এসএসসি ছুটিতে অনেক মজা করেছি। তো যেটা তোমরা করতে পারছো না, এটাতে আসলে মন খারাপের কিছু নেই, কারণ হচ্ছে তোমরা এমন কিছু পাচ্ছ যেটা আসলে আমরা হচ্ছে ফ্রেন্ডদের সাথে খেতে গিয়ে কিংবা মুভি টুভি দেখে যে টাইমটা আমরা নষ্ট করেছি, তোমরা সেই টাইমে আরো অনেক বেশি রিয়ালিস্টিক চিন্তা ভাবনা করার সুযোগ পাচ্ছ। সো উইচ ইজ গুড, এবং তোমাদেরকে এটা আমি বিশ্বাস করি ইন ফিউচার তোমাদেরকে এটা আরো বেশি এমপ্যাথেটিক হতে সাহায্য করবে, যদি তোমরা তোমাদের এই রাইট মানে মোমেন্ট গুলোকে ক্যাপচার করতে পারো এবং সেখান থেকে শিক্ষাটা নিতে পারো। তাই আসলে ডিসার্টেন্ট হওয়ার কিছু নাই, তোমরা এখানে কিছুই হারাচ্ছ না, বরঞ্চ আমি মনে করি তোমরা এখানে গেইনার হচ্ছ। তো তোমাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা। গৌরব বল, আমরা কিভাবে গেইনার হচ্ছি শিখিয়ে দিবেন একটু করে চেস বোর্ডের মতো করে। গৌরব, আমি ফার্স্ট থেকেই অনেকটা নার্ভাস, সো অনেক কিছু বলতে গিয়েও বলতে পারছি না। বেসিক্যালি সবাই যেটা বলছে এটাই, যে এখন যে আমরা টাইমটা ক্রস করছি সেটা তো মোটামুটি প্রিফারেবল না। সো আর যাদের যেটা বললো যে এখনের টাইমে সবচেয়ে বেশি আমরা ডিপ্রেশনের টাইম কাটাই, সো বেসিক্যালি আমিও প্রচুর ডিপ্রেশনে থাকি। সো যখন আমি ডিপ্রেশনে থাকি তখন আমি চাই বেসিক্যালি
এমন কিছু করার যেটা আমার ডিপ্রেশনটা দূর করে। লাইক আমি ড্রয়িং করলে সবচেয়ে বেশি, ড্রয়িং, পেন্টিং বা ক্যানভাস আঁকলে আমার মানে মোটামুটি ডিপ্রেশনটা কাটে। পাশাপাশি গিটারটা বাজানো ট্রাই করি। আমার সাথে সাথে ধরেন কিছু ইউটিউব থেকে কিছু রান্নার চ্যানেল দেখে রান্না করার ট্রাই করি। এভাবে আমি ডিপ্রেশনটা দূর করে রাখার ট্রাই করি। আর তো আমরা সবাই একদিন গৌরবের বাসায় যাব রান্না খেতে। গৌরব, অবশ্যই। রাজি? ওকে, অবশ্যই। গৌরব রান্না করে খাওয়াবে আমাদের। গৌরব, আমি খাওয়াবো, আসবেন সবাই। Okay. জি, থ্যাংক ইউ। চলে যাচ্ছি পালকি আপুর কাছে। পালকি আপু, শুনিয়ে দিবেন আমাদের কিভাবে আপনি এই সময়টা কাজে লাগাচ্ছেন। ওকে, সো অ্যাজ এভরিওয়ান সেড যে এই সময়টা অনেকটা আনসার্টেনিটির সময়, এন্ড এই আনসার্টেনিটিটা অনেক সময় আর কি আমাদেরকে বেশি মন খারাপ করা দেয়। সবাই যেটা বলতেছে আর কি ডিপ্রেশন, বিকজ উই ডোন্ট নো হোয়াটস গোয়িং টু বি আওয়ার ফিউচার। লাইক আমাদের যে কোনো রিলেটিভ আক্রান্ত হতে পারে, আমাদের ফ্যামিলি মেম্বার আক্রান্ত হতে পারে, এন্ড অল আওয়ার প্ল্যানস আর গেটিং ক্রাম্বলড। লাইক আমাদের তোমাদের এইচএসসি প্ল্যান খারাপ হয়ে যাচ্ছে, আমার যেগুলি প্ল্যান ছিল সেগুলি সব মেসড আপ হয়ে যাচ্ছে। এন্ড হোয়াট ইউ ক্যান ডু উইথ দিস আনসার্টেনিটি, যে তুমি তোমার যে বাসার যেটা বললো যে তুমি অনেক প্রিভিলেজ আসলে, সো এই প্রিভিলেজটা তুমি অ্যাকনলেজ করার চেষ্টা করো। ইফ ইউ অ্যাকনলেজ ইউর প্রিভিলেজ এন্ড রাইট ডাউন অর থিঙ্ক অ্যাবাউট হাউ প্রিভিলেজ ইউ আর এন্ড ফিল গ্রেটফুল অ্যাবাউট দ্যাট, তোমার আনসার্টেনিটির সাথে মানে কোপ আপ করা অনেক সুবিধা হবে, and you won't get that much depressed. Also, like as Ananya and Basha said, like if not many people are that much concerned about equality, but if you're one of those people that want to make actual change in the world in terms of equality of all genders and all races, that's very good. And I would say that educate yourself more about that in this free time, and take care of your mental health, of course, as much as you can. আমরা সবাই একটু মাইকটা মিউট করব 1 মিনিটের জন্য। সবাই একটু মাইকটা মিউট করব, কারণ এখন ভেরি ইম্পর্টেন্ট একটা সেশনে যাব আমরা। সেটা হচ্ছে বিফোর ইউ গেট ইনটু। অডিয়েন্সেস, দিস ইজ ইয়োর টাইম। কারণ হচ্ছে এই টাইমটাতে আপনাদের শেয়ারের উপর অনেকের লাইফ চেঞ্জ হবে। কারণ এখানে আছেন যেই 5 জন লোক, 5 জন, হ্যাঁ 5 জন লোক, 6 জন, সরি 6 জন লোক, তারা সবাই আপনাদেরকে শেয়ার করবেন তাদের লাইফ হিস্ট্রি, এবং তারা শেয়ার করবেন কলেজে ঢুকার পিছনে তাদের একটু হলেও কেমিস্ট্রি। দ্যাট মিনস লাইফ হিস্ট্রি প্লাস কেমিস্ট্রি, দেখি কি আসে। এবং এই ভিডিওটা শেয়ার করলে, অর্থাৎ আপনার এই লাইভ সেশনটা শেয়ার করলে, সাথে সাথে আপনি পেয়ে যাবেন একটি নতুন বুক। আপনার কমেন্ট সেকশনে 8 এর টিম 8 আপনাকে দিয়ে আসবে সেই হেল্পটুকু। এবং ভেরি ইম্পর্টেন্টলি, বিফোর ইউ গেট ইনটু সেশনে, আমি কলেজ ওয়াইজ ভাগ করতে চাচ্ছি না। আর ফার্স্টে চলে যাব নটরডেম কলেজ থেকে। দেখি নটরডেম কলেজে ওরা নাকি ভর্তি পরীক্ষা নেয়। গতকালকে একটা বিজ্ঞপ্তি দিল, আজকে আবার বিজ্ঞপ্তি বদলিয়ে দিল। দেখি নটরডেম কলেজের ছাত্র তার কি অভিব্যক্তি নটরডেম কলেজে ভর্তি নিয়ে, এবং নটরডেম কলেজে ভর্তি হওয়ার আগে পরে মুহূর্তে তার কি ছিল। জাদিদ, it goes for you before you get into. জাদিদ। থ্যাংক ইউ মোহিত। সো বিফোর ইউ গেট ইনটু এনডিসি, আমি কিছু ব্যাপার আগে থেকেই জানিয়ে দিচ্ছি। প্রথমত, ভাই এখানে আসলে সবকিছু তোমার অজান্তেই রুটিনের মধ্যে চলে আসবা। ক্লাস, ল্যাব, ক্লাব, তারপর আরো অনেক কিছু থাকে, তোমার রুটিন মেনটেন করতেই হবে। সো তুমি আগে থেকেই মানসিকভাবে প্রিপেয়ার্ড হয়ে থাকো, পরে এসে বলা যাবে না যে নটরডেম কলেজ প্যারার রাজ্য। সো আগে থেকে এই বিষয়টা রেডি থাকো। দ্বিতীয় কথা, এখানে অনেক ক্লাবস আছে। ক্লাবগুলি জয়েন করার ক্ষেত্রে আমি নিজেও অনেক সময় অনেক কনফিউজ ছিলাম, কারণ এতগুলি জায়গা আছে, আমি কোথায় যাব। তো সেক্ষেত্রে আমি বলবো যে বিফোর ইউ গেট ইনটু এনডিসি, তুমি এইগুলির ব্যাপারে জানো কি কি ক্লাবস আছে। আর জয়েন করার ক্ষেত্রে তুমি হয় এমন কিছু জয়েন করো যেটার মধ্যে তোমার ভালো লাগা কাজ করে, অথবা এমন কিছু জয়েন করো যেটা তোমার কোনো স্কিল ডেভেলপ করবে। আর তৃতীয়ত, আমি বলবো যে এই 2 বছর কিভাবে কেটে যায় তুমি বুঝতে পারবা না। সো পড়ালেখার পাশাপাশি অন্যান্য যে অংশগুলো থাকে নটরডেম কলেজের, সেগুলি উপভোগ করো। আমি সরাসরি বলছি, কারণ স্বাধীনতা দিবসের উপলক্ষে একটা অনুষ্ঠান হয়, সেখানে আমাদের টিচারদের একটা নাটক হয়েছিল, আমি সেটা মিস করেছিলাম। আমি বসে বসে এক রুমে ল্যাব করছিলাম, কারণ আমার ল্যাব লেখা শেষ হয়েছিল না। সো তুমি যদি
চাও, তুমি যদি সুযোগ পাও অবশ্যই এটা কাজে লাগাবে। তোমাদের এই অনুষ্ঠানগুলি অনেক ভালো হয়। স্বাধীনতা দিবস, পহেলা বৈশাখ সবকিছুর একটা অনুষ্ঠান হয় নটরডেম কলেজে। সো বিফোর ইউ গেট ইনটু এনডিসি চেষ্টা করো লাইফের সবকিছু এনজয় করার, আর এই 2 বছর অবশ্যই উপভোগ করবা। জাদিদ, আপনাদের তো আমরা জানি যে অনেকগুলা ফেস্ট হয় এবং সেই ফেস্ট গুলোতে আপনারা মানে বিজ্ঞান উৎসব অনেকগুলো ফেস্ট হয়। আসলে আমাদেরকে কি একটু করে বলতে পারবেন ফেস্ট গুলোতে আসলে আপনারা কি করেন, বা যখন আপনি ভর্তি হয়েছিলেন কয়টা ফেস্টে আপনি গিয়েছিলেন এবং ফেস্ট গুলোতে কেন যান? ভেরি ইম্পর্টেন্টলি ভিএনসি কেউ থাকলে তাদেরকেও আমি জিজ্ঞেস করবো, বলবেন জাদিদ? ফেস্ট অনেকগুলি থাকে। আমি চেষ্টা করি সবসময় নতুন কিছুতে পার্টিসিপেট করার সুযোগ থাকলেই করি। আমি ইংলিশ ফেস্টে পার্টিসিপেট করছিলাম। দেন আমি আমার নিজের ক্লাবের অনুষ্ঠানে তো অবশ্যই কাজ করি। এনডিসির ফেস্টগুলি বলা যায় যে 12 মাসে 13টা ফেস্ট হয়। তো যেকোনো সারা বছরই কিছু না কিছু থাকে। প্রত্যেক সপ্তাহে আপনি দেখবেন যে হঠাৎ করে কলেজ ক্যাম্পাসটা সাজানো হয়েছে। জিজ্ঞাসা করবেন কি হচ্ছে? এখানে বিজনেস ক্লাবের ফেস্ট হচ্ছে। কালকে থেকে শুরু। এরকম শোনা যায়। সো যত ফেস্ট আছে আপনি আপনার ইচ্ছামতো অংশগ্রহণ করতে পারবেন। আর এগুলির মেইন গুরুত্ব হিসেবে আমি বলব যে আপনি অর্গানাইজিং স্কিল শিখবেন। তারপর এই ফেস্টে কাজ করার ক্ষেত্রে আপনার অনেক নতুন স্কিল ডেভেলপ হবে। সো এইটাই বলবো একটা প্লাস পয়েন্ট ফেস্ট গুলি থাকার। আর তারপরে চলে যাব অনন্যার কাছে, কারণ আমরা ফেস্ট নিয়ে কথা বলছিলাম এবং আমরা জানি যে আদমজিতে অনেক বিশাল করে ফেস্ট হয়। অনন্যা, আপনারা সবগুলা ক্লাব নিয়ে আমি যতটুকু জানি একটা ফেস্ট করে থাকেন। সেই ফেস্ট গুলোতে আপনারা কি করেন এবং বিফোর ইউ গেট ইনটু আদমজি সেটাতে কি ছিল এবং আপনার কেমন ফিলিং ছিল? আদমজিতে ঢোকার পরে আপনার কেমন ফিলিং? অনন্যা। তো বিফোর লাইক গেটিং ইনটু আদমজি আমার মনে সবসময় এটা থাকতো কার্নিভাল হবে, সবগুলো একসাথে ক্লাব ফেস্ট অ্যারেঞ্জ করবে, আমি হচ্ছে ওখানে থাকবো, আমি ভলান্টিয়ার হিসেবে কাজ করব। বাট আনফরচুনেটলি আমি এই 2 বছরের জীবনে কার্নিভাল পাইনি। আমাদের প্রিন্সিপালস অনেকবার চেঞ্জ হয়েছিল এন্ড আমরা ডিসাইড করেছিলাম যে এই জানুয়ারিতে আমরা কার্নিভাল নামাবো, কিন্তু তাও হয়নি বিভিন্ন কারণে। তো আমরা কার্নিভাল যদিও হয়নি, কিন্তু এই 2 বছরে আমরা বিভিন্ন ইন্ট্রা ফেস্ট করতে পেরেছি এন্ড সেটা আমি দেখতে পেরে আমরা আমাদের ফেস্ট নামানোর একটাই উদ্দেশ্য ছিল যে অর্গানাইজেশনাল স্কিলস, লিডারশিপ কে ডেভেলপ করা। সো আমি আদমজিতে মেইনলি একটা জিনিসের জন্য অ্যাট্রাক্টেড থাকতাম, সেটা হচ্ছে যে যে এইখানে যে যেসব এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আমি করতে পারবো সেখান থেকে আমার অর্গানাইজেশনাল স্কিলস, ম্যানেজমেন্ট স্কিলস, আমার লিডারশিপ স্কিলস গ্রো করবে। এন্ড দ্যাটস ওয়াই I wanted to like attend Adamji and grow as a person. যেটা আমি বলছিলাম যে ডাইভার্সিটি, সো এই আদমজিতে এসে বিভিন্ন ডাইভার্সিটি আমি পেলাম, মানুষের মধ্যেও আমি ডাইভার্সিটি পেলাম। আমি বুঝতেও পারলাম যে লিডারশিপ খালি ক্লাসে বা হচ্ছে একটা একটা মানে কোনো একটা সারাউন্ডিং এর মধ্যে হচ্ছে মানে কি বলবো আবদ্ধ নয়, এটা হচ্ছে যে কোনো ফর্মে আসতে পারে। আর সেটাই আদমজি আমাদেরকে শিখায় যে লিডারশিপ খালি ইট হ্যাজ টু বি লাইক থ্রাইভড। সো ওইটা আমি মানে লিডারশিপ জিনিসটাতে আমরা বেশি প্রায়োরিটাইজ করতে পেরেছি এন্ড যেটা বললাম ফেস্টের মাধ্যমে সেটা সম্ভব হয়েছে। উই গো ফর রিদিতা। রিদিতারা তো মানে হলি ক্রস কলেজে যখন ফেস্ট হয় তখন আমি নিজেও গিয়েছিলাম এবং দে হ্যাভ আ ভেরি স্ট্রিক্ট রুলস ফর ফেস্ট। ফেস্টে এন্ট্রির আগ মুহূর্তে আমাকে একটা টোকেন দিল। দেন টোকেন দেওয়ার পরে ভাই আপনি ঢুকতে পারবেন পারবেন না। দে হ্যাভ আ ভেরি স্ট্রিক্ট গাইডলাইন। ইংলিশ ফেস্টে 3টা ক্লাব মিলে একসাথে ফেস্ট হয়। সো জেনে নিব রিদিতা থেকে আপনাদের ফেস্ট গুলোতে আসলে আপনারা কি বেশি প্রাধান্য দিয়ে থাকেন? শিওর। তো আমাদের ফেস্টে যা অলরেডি বললো, তো এটা ট্রু। মানে হোলি ক্রসে ঢোকার আগে তোমাকে যে জিনিসটা আগে থেকে মাথায় রাখতে হবে যে অন্যান্য কলেজে যেরকম ভাবে তুমি দেখছো যে তোমাদের হাতে আসলে অনেক কিছু থাকবে, এটা ট্রু যে হোলি ক্রসে তোমার অথরিটি থেকে তোমাকে কন্ট্রোলটা একটু বেশি করার চেষ্টা করা হবে। সেটা তোমার ভালোর জন্য, তুমি পরে রিয়ালাইজ করতে পারবে। তবে মানে ঢোকার আগে যেটা জানা উচিত, মানে হোলি ক্রসের আমি জানি যে হোলি ক্রসে অনেকে হচ্ছে বাইরে থেকে অনেক তাদের ফ্যান্টাসি থাকে যে হোলি ক্রস কলেজে মানে কি হয়। তো এটা তোমার আগে থেকে একটু জানা উচিত। সেটা হচ্ছে যে আমি কখনোই সুগার কোট করে বলবো না যে অনেক ভালো মানে অনেক মজার একটা লাইফ হবে, বিষয়টা এভাবে বলবো না। মানে আসার পর তুমি যেটা রিয়ালাইজ করতে পারবে সেটা হচ্ছে যে ভাই এখানে অনেক, ঠিক আছে, এটা হচ্ছে একদম মানে একদম
খাঁটি বাংলায় বলতে গেলে অনেক প্যারা, কিন্তু তুমি হচ্ছে একটা সময় পরে গিয়ে রিয়ালাইজ করবা যে এই যে প্যারাটা নেওয়া এটা আমার জন্য কতটা বেনিফিশিয়াল হয়েছে। যেমন আমি হচ্ছে যখন স্কুল থেকে প্রথম কলেজে গেলাম, তো স্কুল পর্যন্ত অ্যাকচুয়ালি আমি ভাবতাম যে হ্যাঁ আমি তো ভালোই পারতেছি, এই জিনিস করতেছি পারতেছি, তো এরকম একটা মানে চিন্তা ভাবনা নিয়ে কলেজে গেলাম। তো কলেজে যাওয়ার পর আমি যেটা বুঝলাম যে সেটা হচ্ছে যে এখানে কম্পিটিটিভনেসটা অনেক বেশি। মানে এখানে আমার মতো আরো অনেকেই আছে, যেটা আমি এই কাজটা পারি আমার মতো এই কাজটা পারা মানুষ অনেক আছে। তো ওই সময়টা গিয়ে হচ্ছে আমি একটা প্রপার গ্রাউন্ড পেলাম যেখানে আসলে আমি নিজেকে অ্যাকচুয়ালি জাজ করতে পারবো যে আমার অবস্থানটা কোথায়। সো তুমি একটু যদি প্রেশার নেওয়ার মেন্টালিটি তোমার মধ্যে থাকে এবং তুমি যদি হচ্ছে ফিউচারে সেটাকে কাজে লাগাতে চাও, দেন হোলি ক্রস তোমার জন্য বেস্ট অপশন হতে পারে। কারণ হচ্ছে এখানে তুমি প্রেশার নেওয়ার একটা গ্রাউন্ড পাবা যেখানে আসলে তুমি অনেক আশেপাশে এমন মানুষজন পাবা যারা হচ্ছে তোমাকে আরো বেশি হার্ড ওয়ার্ক করতে অনেক বেশি ইন্সপায়ার করবে। যখন তুমি তাদেরকে দেখবা যে ওই কাজটা তোমার থেকে অনেক বেশি ভালো পারছে, সেটা পড়াশোনা হোক কিংবা কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হোক, তখন তুমি অনেক বেশি ইন্সপিরেশন পাবা। তারপর হচ্ছে আমাদের কলেজে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে অ্যালামনিদেরকে যখন দেখি তখন আসলে অনেক বেশি ইন্সপিরেশন পাই যে বড় বড় সেক্টরে যেখানেই তাকাই, মানে যেখানে হচ্ছে নারীদেরকে যেখানে লিডারশিপ বলতে পারি, কিংবা বড় কোনো প্রতিষ্ঠানে যদি যাই, যেখানেই যাই না কেন আমরা হচ্ছে বড় একটা পজিশনে আমরা সবসময় গিয়ে আমাদের একটা ক্রসিয়ান কাউকে পেয়ে যাই। তো এটা হচ্ছে খুব একটা ভালো লাগার জায়গা। ইভেন আমরা হচ্ছে কলেজেও ইনভাইট করি তাদেরকে মাঝে মাঝে। দীপু মনি, শিরিন শারমিন চৌধুরী, ওনাদেরকে নিয়ে আমাদের কলেজে একবার একটা গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান হয়েছিল। তো তখন তারা যেভাবে স্মৃতিচারণা করছিলেন যে তারা হচ্ছে এখানে এই অমুক টিচারের ক্লাস করেছেন, এভাবে তারা এই করতেন কলেজে থাকা অবস্থায়, তো ওগুলো শুনতে তখন আমাদের অনেক ভালো লাগছিল এবং মনে হচ্ছিল যে একটা সময় কি আমরাও এই পজিশন গুলো আমরাও অ্যাভেইল করতে পারি। তো সেই এবিলিটি গুলো আমরাও রাখি। তো এইখান থেকে হচ্ছে তুমি যদি একটু মানে কষ্ট করার মেন্টালিটি তোমার মধ্যে থাকে এবং তুমি যদি খুব বেশি সময় না, 1.5 বছরের মতো সময় যদি সেই কষ্টটা তুমি করতে পারো, দেন হোলি ক্রস তোমাকে আসলে বেস্ট একটা আউটকাম দিতে পারে, যেটা তোমার জন্য ভবিষ্যতে অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি একটা জিনিস যেটাতে হচ্ছে হোলি ক্রস অনেক বেশি ফোকাস করে, সেটা হচ্ছে তোমাকে একটা মানে তোমাকে নিজের উপর বিলিভ করতে শেখানো। যেমন আমি অনেক মানুষকে দেখেছি যাদের জন্য কলেজে উঠে তারা একটা নতুন নিজেকে আবিষ্কার করেছে। তারা যে এত কিছু করতে পারে এটা তারা কখনো আগে রিয়ালাইজই করেনি। যেটা হচ্ছে কলেজে উঠে আমাদের একটা বাংলা ক্লাস হয়, যেটা হচ্ছে বাংলা ক্লাস বলে ভুল হবে, মানে আমাদের সিস্টার শিক্ষা ক্লাসটা নেন। উনি হচ্ছে সেই বাংলা ক্লাসে শুধু মানে নাটক, কবিতা, গল্প এগুলো পড়ানোর পাশাপাশি উনি আসলে আমাদেরকে অনেক লাইফ লেসন্স দিতেন। তো সেই ক্লাসটা পুরো 40 মিনিটের ক্লাসটা একটা মোটিভেশনাল ক্লাস হতো। তো ওই ক্লাসগুলো থেকে আমি দেখেছি যে অনেক মানুষ মানে লাইফে বড় বড় ডিসিশন নেওয়া কিংবা বড় বড় টার্নিং পয়েন্ট ওইসব ক্লাসগুলো থেকে তারা পেয়েছে। অর্থাৎ তুমি যেখান থেকে আসো না কেন, হোলি ক্রস তোমাকে সমানভাবে মেজার করবে সবাইকে, এবং সেই সমান একটা জায়গা থেকে তোমাকে আরো উপরের দিকে উঠে উঠে মানে উঠিয়ে নিয়ে যেতে অনেক বেশি হেল্প করবে। সো তোমার আর কিছু জিনিস যেমন ভেরি প্র্যাকটিক্যাল, সরি। ভেরি ইম্পর্টেন্টলি একটা জিনিস অ্যাড করি। আমাদের এই 8-5 এর যিনি চিফ অ্যাডভাইজার, যিনি বর্তমানে আহ, আমাদের সাথে কাজ করছেন, মিস রিতা জসিম রোজারিও, উনিও হলিক্রস কলেজের ছাত্রী এবং আচ্ছা উই আচ্ছা। গেট টু লার্ন আ লট অফ থিংস ফ্রম হার। এখন আমরা উই উইল ট্রাই আউট ফর রাজু। দেখি রাজুকে উনি যখন ঢুকেছিলেন, রাজু ভাইয়া রাজু কিয়ান, শুনে নিব রাজু কিয়ানের গল্প। থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক আমি অনেক বেশি কনস্ট্রাকটিভ ওয়েতে রাজুকের ব্যাপারে কথা বলবো, বিকজ দিস ইজ আ স্কুল আই হ্যাভ বিন স্টাডিং অ্যাট ফর মোর দেন 7 years নাও। সো আমি রাজুকের আমি লাইক যারা যারা এসএসসি রিসেন্টলি পাস করেছো তাদেরকে আমি লাইক 5টা অপশনে খুব ভালো মতো কনসিডার করতে বলবো while you are deciding your college, and these are academics, extracurricular activities, administration, post HSC, and if you have an alternative. So আমি যদি রাজুকের ব্যাপারে বলি, রাজুকের academic result has been one of the best in the nation, but in terms of the curriculum or the teachers or how the exams are taken, I think in a general sense Bangladesh's education system is set in a way যেখানে you really don't get to learn things if you don't have that passion on your own. So Rajuker Khetra, I think it's very much same, just like all the other Bangladeshi institutions, except for maybe a few teachers যারা অনেক dedicated ভাবে আমাদের কারিকুলামটাকে গুছান। But general sense, as a national curriculum student, we really don't have that many options to dive into and look for while you are choosing your college. So Rajuker academics, I would it's probably not as good as NDC,
but it's somewhere between Adomji and NDC. So it's an okay institution for academics. Secondly, extracurricular activities. Rajuke extracurricular activities is very diverse in a term. As long as you are a debater or a photographer, you have a club to settle in. Kinto apni jodi if you're into music or if you're into dance, other than the once in a while event where you can perform, you really don't have that much opportunity to explore yourself. And I think it's pretty much the same in any other national curriculum institution. So you really don't have that opportunity to explore. But I would still say Rajuk does an okay job in ensuring that you can really explore your extracurricular activities avenue. So that's what I have to say about extracurricular activities. Administration, it's like very important when you consider your school, the college you're going to study for the next 1.5 years, the college which will administrate your last 2 years of high school. So অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে যদি আমি বলি, রাজুক really doesn't do a good job here. And personally speaking, I'm not allowed to speak about or criticize Rajuk in a public platform. So that's like how the policing works in Rajuk. So I'd really suggest or recommend, if you're an outspoken person, if you have your own opinion, if you want to express your opinion in a public platform, if you are into making sure the right is served, if you want to be like more of an outspoken person, you really shouldn't go to Rajuk. Personally, my friends and I have suffered a lot because of the administration, because of its strict rules and policies. And এখানে আমি আসলে আবার ডিটেলসে গেলে I might face consequences myself. So that sense I wouldn't recommend Rajuk. And finally, post HSC, Rajuker, if you're in Bangla medium, Rajuk is highly recommended. Karon Rajuk থেকে generally বুয়েট বা like top public universities and private universities a chance পায়. But if you're in English medium, you are technically underprivileged, কারণ হলো আমাদের ন্যাশনাল কারিকুলামের পাবলিক ইউনিভার্সিটি এক্সাম যেগুলো হয়, they are very much মানে আমাদের ট্রান্সলেশন গুলো অনেক বাজে হয়। এ কারণে even if you want to study, even if you're a good student and want to study in a top public university, you can't really do that because of that limitations. So if you don't have that opportunity, if you're in English version, you really don't have that many options in your hand. But I would still recommend NDC over Rajuk. And if you didn't get into NDC for any reason, you can obviously go to Rajuk. And honestly, at the end of the day, it all depends on you and how you use the resources you have on your hand. So that's that. Like আমি personally যদি বলি আমার experience থেকে, I have studied at Rajuk. I have went through all the functionalities of administration, academies, extracurricular activities, and I could flourish myself because I had that patience in me. So I think if you're open to new experiences, you can probably come to Rajuk. But other than that, if you're an outspoken person who likes to express his or her opinion, if you are a person who prefers liberty over let's say conservatism, then you shouldn't go to Rajuk. And finally, আমি আরেকটা জিনিস বলতে চাই, which is very important. আমাদের ন্যাশনাল কারিকুলামের স্টুডেন্ট যারা আছি, they always মানে অনেকে they plan to shift from SSC to maybe A levels or a different curriculum or an IB curriculum. So এখানে আমি একটা জিনিস একটু emphasize করব, since আমাদের ন্যাশনাল কারিকুলামে যারা আছি, we really don't have that many good options. আমার ফ্রেন্ডরা NDC তে পড়ে, and I know how that curriculum works. I have friends in Adomji and Vikarnes as well. So all in all, it's not very good for you to learn new things. কিন্তু আপনি যদি কারিকুলাম চেঞ্জ করেন, you have other avenues as well. So দুইটা জিনিস for people who can't afford let's say English medium এর huge tuition, তাদের জন্য আমি দুইটা অপশনের কথা বলতে চাই। একটা হলো UWC, which is United World College. SSC পরে probably সেপ্টেম্বরের দিকে অ্যাপ্লিকেশন ছাড়া হয়, and UWC তে অ্যাপ্লাই করলে you can spend 2 years of your IB curriculum or last 2 years of your high school abroad in a college which is probably in China or USA or Mexico. And আমাদের UWC তে UWC, we have a Bangladeshi organization which screens all the application, and you can get as much as 100% scholarship. That is তোমার আপনার টিউশন, লিভিং এক্সপেন্স সবগুলা কভার করা হয়। এন্ড আরেকটা অল্টারনেটিভের কথা আমি বলতে চাই, সেটা হলো আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ইন ঢাকা।
if you aren't privileged enough, American International School also offers very generous amount of scholarships. So these are things you can probably check out if you want to shift curriculums. So I think that's all from my side on whether you want to study in Raju or what you want to do after you have done with your SSC. So yeah, back to you. Yes, we have পালকি আপু there, যে ভিএনসি থেকে এবং জানাবে ভিএনসি তে ভর্তি হওয়ার আগ মুহূর্তের অবস্থা এবং নেক্সট পজিশন। Okay, I think VNC তে যারা ভর্তি হয় কলেজে তাদের বেশিরভাগই স্কুলে অলরেডি 10 বছর পড়ে আসছে, সো লাইক তারা অলরেডি জানে যে কলেজে কি হয়, এন্ড ইটস লাইক হ্যালো, শোনা যাচ্ছে কি আমার কথা? ক্যান ইউ মেক শিওর? আমার মনে হচ্ছে Yes, we are listening. Okay, so I think তারা অলরেডি জানে যে কলেজে কি হয়, লাইক ইটস নট দ্যাট মাচ ডিফারেন্ট ফ্রম স্কুল টু কলেজ। সো ইফ ইউ আর অলরেডি ইন স্কুল, তোমরা 10 বছর পড়ে আসছো এন্ড তোমরা কলেজে যাচ্ছ, তোমরা জানো অলরেডি কি হয়। আর বাইরে থেকে যারা বিকরণেস আসতে চাচ্ছে, আই গেস যদি তোমরা সায়েন্সে আসতে চাও তোমাদের মানায় নিতে একটু কষ্ট হবে, বিকজ সায়েন্সের সবাই অলরেডি বিকরণেসে পড়ে আসছে, এন্ড বাইরে থেকে যারা আসে তাদের মানায় নিতে আমি দেখছি অনেক কষ্ট হয়। সো কিপ দ্যাট ইন মাইন্ড, বাট ইফ ইউ আর ইন বিজনেস স্টাডিজ অর আর্টস, তাহলে আর কি তোমাদের তেমন কোনো সমস্যা হবে না। And like curriculum তো যেটা আর কি সবাই বললো is the same, and the teachers there are good teachers and there are bad teachers, and you have to take responsibility for yourselves. Like কেউ তোমাকে স্পুন ফিড করে দিবে না, or like বেশি পরীক্ষাও নাই, তোমাকে নিজেকে পড়তে হবে, and যত তাড়াতাড়ি তুমি নিজের পড়া নিজের রুটিন বানায় পড়া শুরু করতে পারবা ততই ভালো, বিকজ হঠাৎ করে পরীক্ষা চলে আসবে এন্ড তুমি যদি না পড়ো এতদিন তাহলে খুবই খারাপ অবস্থা হবে। লাইক ফার্স্ট ইয়ারে তোমাকে নিজের আর কি দায়িত্বটা নিয়ে পড়তে হবে, and there are lot of extracurricular activity opportunities, but তুমি খেয়াল রাখবা যে বেশি আর কি তুমি এক্সট্রা কারিকুলারে সময় দিয়ে যাতে তুমি তোমার পড়াশোনাটা না শেষ করে, মানে পড়াশোনাতে আর কি বেশি গ্যাপ দিয়ে ফেলো। কারণ অ্যাজ আই সেড যে হঠাৎ করে পরীক্ষা দিবে এন্ড কোনো আর কি এনডিসিতে বা হলিক্রসে যেরকম আছে যে অনেক ভাগ ভাগ করে পরীক্ষা দেন, তোমরা তাকে পড়াশোনাও আর কি মনোযোগ রাখে যাতে, এরকম বিকরণে স্যার হঠাৎ করে 2টা করে পরীক্ষা দিয়ে দিবে এন্ড তোমার মাথায় পুরো সিলেবাসটা ভেঙে পড়বে। সো লাইক keep focus on your studies first, I would say, if you go to Vikarna. So that's all. Okay, next goes to St. Joseph. Gaurav. Can I? Yes, যেটা yes. UWC এর কথা, so I have some other programs to mention, and যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, there are some programs called Youth Global Exchange Program. এটা হচ্ছে ইয়েল কলেজে হয়। এটা হচ্ছে তোমরা যদি 10-এ থাকো বা 10-এ না, এসএসসি পাস করে, সরি 11-এ যদি উঠবা, তো এটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর এটা হচ্ছে ইয়েস প্রোগ্রাম। এগুলো হচ্ছে ইয়াথ অপরচুনিটিস, তোমরা এগুলোর মাধ্যমে অনেক কিছু শেখা যায়। লাইক 1 ইয়ার তোমরা হচ্ছে একটা গ্লোবাল একটা এক্সপিরিয়েন্স পাবা, তোমরা একটা লাইক ওয়ার্ল্ড কারিকুলাম কিভাবে তোমার মানে মেইনটেইন হয় সেটা সম্পর্কে জানতে পারবা। যদি লাইক ইফ ইউ আর লাইক প্যাশনেট অ্যাবাউট ইট, লাইক আই উড রিকমেন্ড প্লিজ অ্যাপ্লাই ফর ইট। হ্যাঁ, অনন্যা যা বলেছে যে ইয়েস প্রোগ্রাম, আই ওয়াজ ওয়ান অফ দেম গেটিং সিলেক্টেড, এবং আমি খুবই কষ্ট করতে হয়েছে ইয়েস প্রোগ্রামের জন্য। বাট আনফরচুনেটলি আমাদের বাংলাদেশের কলেজগুলা স্টুডেন্টসদের অ্যাটেন্ডেন্স নিয়ে খুবই ঝামেলা করে, এবং দ্যাট লিটারালি ম্যাটার্স ইন কেস অফ অ্যাটেন্ডেন্সেস। তো যারাই ভালো কলেজগুলোতে ভর্তি হবেন, হ্যাভিং প্যারা উইথ অ্যাটেন্ডেন্সেস, ইউএসএ অ্যাপ্লাই করার আগে অবশ্যই কলেজ পারমিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সবগুলা পারমিশন নিয়ে তারপরে অ্যাপ্লাই করবেন। বিকজ এই মানে আপনি যখন পেয়ে যাবেন তখন অনেক কষ্ট লাগবে টাইমগুলো কাটাতে, and it's a harder deal to do. And we go for next, we have with us Gaurav. Gaurav, শুনে নিব আপনার সেন্ট জোসেফের কাহিনী। আচ্ছা, সেন্ট জোসেফ নিয়ে কথা বলতে গেলে তো আর শেষ হবে না, বাট বোথ গুড এন্ড ব্যাড সাইড দুইটাই আছে। যদি আমি গুড সাইড দিয়ে শুরু করি, যারা অনেকে আছে যে স্কুল লেভেল, আমি যেমন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাউনবাড়িয়া থেকে এসএসসি পাস করে দেন আমি সেন্ট জোসেফ হাই সেকেন্ডারি স্কুলে ভর্তি হয়েছি। এখন এখানে যাওয়ার পর মানে স্কুল লেভেলে তো ধরেন রেগুলার ক্লাস করা কোনো ম্যান্ডেটরি ছিল না, বাট কলেজে এসে দেখলাম যে রেগুলার ক্লাস ম্যান্ডেটরি, সাথে সাথে আর যাদের ধরেন স্মোকিং করার অভ্যাসটা আছে তারা কিন্তু এখানে আসলে স্মোকিং করাটা যাবে না একদমই। সাথে সাথে স্কুল পালানোটা, যে অনেকে আছে যে স্কুল পালায় এই অভ্যাসটা থাকে, যেটা এখানে একদমই যাবে না, আর রেগুলার ক্লাস করতে হবে। সবচেয়ে পর সবচেয়ে বেশি এনকারেজ করে যেটা হলো যে সেন্ট মার্টিন ট্যুর, প্রায় 300-400 জন একসাথে 7-8টা বাস দিয়ে সেন্ট মার্টিন 5 রাত কাটানো, একটা হিউজ অ্যাডভেঞ্চার টাইপ। আর
প্যারার কথা বলতে গেলে সেন্ট জোসেফে সবচেয়ে বেশি প্যারাটা দেওয়া হয় ল্যাব প্যারা। তুমি যদি কোনো আর ল্যাব প্যারা পাশাপাশি তুমি যদি কোনোদিন কলেজ মিস করো, তাহলে এর পরের দিন তোমাকে তোমার গার্জিয়ান তোমার গাইড টিচারকে ফোন দিবে, দেন ওই গাইড টিচার তোমাকে অ্যাবসেন্ট লেটার একটা সাইন দিবে, দেন ওই সাইনটা নিয়ে তোমার ডিসিপ্লিন রুমে যেতে হবে, দেন ওই ডিসিপ্লিন রুম থেকে একটা সাইন দিবে, ওই সাইনটা নিয়ে তোমাকে ক্লাসরুমে আসার পর স্যারকে দেখাতে হবে, তারপরে তুমি ওই দিনে আবার প্রেজেন্ট পাবে, আদারওয়াইজ প্রেজেন্ট পাবা না। এটা একটা প্যারার সাথে সাথে ল্যাব প্যারাটা, যে 5 ঘন্টা ক্লাস করার পর আবার ল্যাব করলেও সেটা হইলে যদি হয় তাহলে ভাগ্য ভালো, আদারওয়াইজ আবার রিপিট একটা ল্যাব করলে যদি 3-4 বার ভুল হয় তাহলে এগেইন রিপিট খেতে খেতে জোসেফ লাইফ মানে প্যারাময়। তো এট দ্য এন্ড আমরা প্রায় সেশনটা শেষে একটা খুবই মজার রাউন্ডে আসবো। রাউন্ডটা সবার জন্য সিক্রেট ছিল, আর রাউন্ডটা নিয়ে আমি একটু করে বলবো প্রত্যেকজন পার্টিসিপেন্টকে, প্রত্যেকজন গেস্ট ইউ হ্যাভ আ কোয়েশ্চেন। এবং আগে জেনে নিব, জাদিদ আপনার বাড়ি কোথায়? জাদিদ মাইকটা একটু অন করবেন। আপনার বাড়ি কোথায়? আমার বাসা ফরিদপুর। আচ্ছা, ফরিদপুর। রিদিতা? জি, আমার দাদু বাড়ি এবং নানু বাড়ি হচ্ছে ঝিনাইদহ। ঝিনাইদহ। বাসার? আমি অ্যাকচুয়ালি রিদিতার প্রতিবেশী, লাইক আমার বাসাও ঝিনাইদহ, দাদু বাসা। আচ্ছা, ওকে। অনন্যা? আমার দাদু বাড়ি হচ্ছে বরিশাল, নো জোকস এন্ড নো কমেন্টস। আর হচ্ছে আমার মামা বাড়ি হচ্ছে চিটাগং। আচ্ছা, মামা বাড়ি চিটাগং, দাদু বাড়ি বরিশাল। নুজহাত? হ্যাঁ। ওকে, লেটস জাস্ট সে ঢাকা, কারণ ঢাকার বাইরে আর কি কেউ তেমন নাই, সো ঢাকা। গৌরব? ব্রাহ্মণবাড়িয়া। মাইকটা অন করুন। হ্যাঁ হ্যাঁ, গৌরব ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে 1 নাম্বার, রুলসটা আগে জেনে নিই। সেটা হচ্ছে অনন্যাকে দিয়ে শুরু করব। অনন্যা? হ্যাঁ, অনন্যা বরিশালের ভাষায় আমাদেরকে শোনাবেন কেন তিনি আদমজিতে ভর্তি হবেন না এবং কেন আদমজিতে ভর্তি হওয়া উচিত না। বরিশালের ভাষায় বলবে অনন্যা। আমি বরিশালের ভাষা পারি না, সরি। তাহলে অনন্যা -1। নেক্সট প্রশ্ন। অনন্যা বরিশালের ভাষা পারে না, তাহলে অনন্যা মনুও বলতে পারে না, হবে না অনন্যা। নেক্সট চলে যাব নুজহাতের কাছে। ঢাকাইয়া ভাষায় বলবে কেন বিএসসি তে ভর্তি হওয়া? আই হ্যাভ নো আইডিয়া গাইস কিভাবে ঢাকায় ভাষা বলে, আই এম সো সরি, আই ডোন্ট নো। গৌরব, চলে যাব আপনার কাছে। আমরা যেটা নরমাল কথা বলি এটাই তো আমাদের ভাষা, আর কি বলবো? এটাই তো ভাষা। হ্যাঁ, একদমই চলে। তাকে বলে ফেলো কেন জোসেফে ভর্তি হওয়া যাবে না? কেন জোসেফে কেন আমরা ভর্তি হব না? কেন জোসেফে আমরা ভর্তি হব না? প্রশ্নটা হচ্ছে যে তুমি কেন জোসেফে ভর্তি হওয়া উচিত না তোমার জন্য, বলো। সত্যি কথা বলবা, বি অনেস্ট। জোসেফ কেন তোমার থেকে বিরক্ত লাগছে? এই যে ক্লাস মিস করলে প্যারাটা দেয়, এর থেকে বড় কথা হলো গার্জিয়ান ফোন করে। রিদিতা, এখন তোমার কাছে, কেন হলি ক্রসে ভর্তি হব না? আমার ভাষাই বলতে পারি? না, গ্রামের বাড়ি। আসলে আমাদের মানে আমার আর বাসারের বাড়ি যেখানে, আমরা মানে আমাদের এলাকার মানুষজন চেষ্টা করে অনেক শুদ্ধ ভাষায় কথা বলতে, তো আমাদের ভাষাটা আসলে অনেক সুন্দর, তো এই কারণে চলো আমরা সাধু ভাষায় শুনে নিই। হ্যাঁ, আমরা নর্মাল ভাষাই বলি, সেটাই বলছি। আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে হোলি ক্রসে কেন ভর্তি হবে না? জি। আচ্ছা, হোলি ক্রসের এক্সপেরিয়েন্স যদি বলতে যাই, তো এমন মানে আমি আগেও মেনশন করেছি যে তোমাকে কিছু প্যারা দিবে, বাট সেটা তোমাকে কিছু বেটার আউটকাম দিবে। বাট প্যারাগুলোর যদি একটু নমুনা দেই, নমুনাটা অনেকটা এরকম: সপ্তাহে ফার্স্ট ইয়ারে 2 দিন প্র্যাকটিক্যাল থাকতো। প্র্যাকটিক্যালের সময় হচ্ছে সকাল 8টায় ক্লাস শুরু হতো, তো বাসা থেকে আমি বের হতাম 6:30টার দিকে। আর হচ্ছে 8টা থেকে 12টা 40 পর্যন্ত ক্লাস করতাম, মাঝখানে 20 মিনিটের ব্রেক। এর থেকে আবার প্র্যাকটিক্যাল শুরু হতো, 2টো প্র্যাকটিক্যাল হতো এবং প্র্যাকটিক্যাল
এট দ্য এন্ড আপনার লাইফে প্যারার কারণে হলিক্রসে ভর্তি হবে না, অর্থাৎ মেয়েরা যারা শুনছেন আগের থেকে জেনে রাখেন লাইফে অনেক প্যারা, হলিক্রসে ভর্তি হওয়া যাবে না, আপনাকে অনেক বেশি প্যারা দিবে। রিদিতা বলছে এখানে রেকর্ড দ্য সেশন, আমরা পরে আপনাকে দিয়ে দিব। রিদিতা কিন্তু বলছে, রিদিতা এখন কিন্তু বলতে পারবে না, ও কিন্তু বিতার্কি। রিদিতা ইউ ক্যান চলে যাবো বাসারের কাছে। হ্যাঁ ঠিক আছে, চলে যাব বাসারের কাছে। বাসার আপনার থেকে সাধু ভাষায় শুনতে চাই, বা একেবারে প্রমিত সাধু ভাষায় শুনতে চাই, প্রমিত বাংলা না, একেবারে শুদ্ধ সাধু ভাষায় শুনতে চাই, কেন রাজুকে ভর্তি হওয়া যাবে না? অ্যাকচুয়ালি মানে আমিও নট দ্যাট কম্পিটেন্ট এনাফ টু মানে এত শুদ্ধ ভাষায় বাংলা বলতে, কিন্তু হোয়াট আই ক্যান সে ইজ মানে রাজুকে ভর্তি না হওয়ার রিজন অনেকগুলো আছে। ইনফ্যাক্ট লাইক ন্যাশনাল কারিকুলামের কোনো কলেজে ভর্তি না হওয়ার অনেকগুলো রিজন আছে, বাট অ্যাজ লং অ্যাজ ইউ ডোন্ট হ্যাভ অ্যান অল্টারনেটিভ, ইউ রিয়েলি ডোন্ট হ্যাভ অ্যান অপশন। সো এট দি এন্ড অফ দ্য ডে মেবি লুক আউট ফর আ বেটার অল্টারনেটিভ, কিন্তু যদি না পাও ইউ হ্যাভ টু এন্ড আপ somewhere, so be it রাজুক অথবা এনডিসি অথবা জাদিদ অনর কাছে আর যাইউম খিল্লায় এনডিসি নবত্তি হইউম হনসাই। আচ্ছা ভাই, তোর পায়ে ধরি, নটরডেমে আসিস না, কারণ নটরডেমে আইলে তোর প্রথমে এত নিয়ম কানুন দেখা তোর মাথা সাহসা দিবে। দ্বিতীয় কথা হলো তোর এখানে যদি অহংকার থাকে তাহলে অহংকার সব ভাঙ্গে চুইরা তোর বাসায় পাঠায় দিবে, কারণ এখানে সবাই অনেক ভালো, নিজেরে খুব ভালো মনে করে বসে থাকিস না, এইটাই। আচ্ছা, নটরডেমে ভর্তি হলে আর ভিতরে বালা বালা বাপ পাইব, এই বালা আর জীবনদারে একেবারে ধ্বংস করে দিব এটা। তাহলে আমি কিন্তু বাড়ি চিটাগং হলো, আমি একটু একটু একখানা নোয়াখালী হারি, এবং আজ্জার এই শো নোয়াখালী দিয়ে শেষ হোক। কিন্তু ভেরি ইম্পর্টেন্টলি সবাই ভিডিওটা শেয়ার করবেন, এন্ড আপনার এই শেয়ার হয়তো কারো জীবন একটু হলেও চেঞ্জ আসবে। সো এভরি ওয়ান অফ আস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য শো, এন্ড থ্যাংকস এভরি অফ আওয়ার গেস্ট যারা আমাদের সাথে আজকে ছিল। হয়তো আমাদের শোতে অনেকগুলো ভুল ত্রুটি হয়েছে, ভেরি ইম্পর্টেন্টলি আমাদেরকে ক্ষমা করে দেবেন। এন্ড ইটস আওয়ার ফার্স্ট শো, প্রবাবলি এটাতে একটু ভুল হবেই, বাট সেই শোটা সামনের দিনগুলোতে 8-5 এর সাথে থাকবেন। এন্ড একটা লাইকে প্রেস দিলে হয়তো আপনার কিছু হবে না, একটা লাইকে প্রেস দিয়ে দিবেন 8-5 এর পেজটাতে। থ্যাংক ইউ অল, এন্ড সবাই বাই বলে আমরা আজকের মতো সেশন শেষ করব। বাশার বাই। Bye everyone. Thank you for watching. Bye. Yeah, thank you for watching. And advice team, we can end the session. Abdullah and Siam, everyone who is working with the session, Merajul, আমাদের যে 8 জন টিম আছে, আমরা আজকের মতো শেষ করতে পারি। ধন্যবাদ সকলকে।